পাপ, অনৈতিকতা, অবিচার, হ্যালুসিনেশন, মিথ্যা, ইললেজিটিমেট ফাংশনারিজ, সম্পূর্ণ মায়াবাদের কারকতা বা যে গুণ মানুষের ওপরে সম্পূর্ণ মেটেরিয়াল আসপেক্টকে বেস করে তার জীবনযাত্রা পরিচালনা বা তার নিত্যদিনের কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে প্রধান এবং প্রভূত সহযোগী, সে হচ্ছে সিউডো প্ল্যানেট রাহু। সে আগামী 23শে নভেম্বর তার নক্ষত্র পরিবর্তন করে বৃহস্পতির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে নিজ নক্ষত্র শতভিষা নক্ষত্রে প্রবেশ করছে এবং সেখানে প্রায় 8 মাস 9 দিন সে অবস্থান করবে এবং তারপরে সে মঙ্গলের ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে সামনের বছরের অগাস্ট মাসের একদম শুরুর দিকে। এই শতভিষা নক্ষত্রে রাহু অবস্থান করাকালীন যে সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ যে ফলাফল দেবে সেই নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের আমি একটু টাইমিংটা শুধুমাত্র বলে নিচ্ছি। সেটা হচ্ছে রাহু শতভিষা নক্ষত্রে এন্ট্রি করবে, সেটি হচ্ছে 23/11/2025 সকালবেলা 10টা 8 মিনিটে এবং শতভিষা নক্ষত্রে রাহু অবস্থান করবে পরবর্তী 8 মাস 9 দিনের মতন এবং 2রা অগস্ট 2026 মাঝরাতে প্রায় 1টা 6 মিনিটে সে শতভিষা নক্ষত্র ত্যাগ করে মঙ্গলের ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। সুতরাং এটি হচ্ছে সার্বিক টাইম। মোটামুটি রাহু নক্ষত্রের যে এক একটা চরণ, অর্থাৎ প্রত্যেকটা নক্ষত্রে 4টে করে চরণ থাকে, 13 ডিগ্রি 20 মিনিট করে নক্ষত্র, 3 ডিগ্রি 20 মিনিটের চরণ। তো 3 ডিগ্রি 20 মিনিটে রাহু মোটামুটি ওই 62 দিনের মতন করে থাকে, 61 থেকে 62 দিন। পার ডে 3 মিনিট 15 সেকেন্ড গতি নিয়ে হিসেব করলে আপনি 3 ডিগ্রি 20 মিনিটকে যদি পুরোটাই মিনিটে নিয়ে যান, ভাগ করলে ওই দেখবেন 61-62 দিনের মতন আপনি একটা স্প্যান পাচ্ছেন। সেটা এক একটা নবাংশে অবস্থান করে। শতভিষা নক্ষত্রের যে নবাংশ ভিত্তিক বিস্তার, আমরা যদি সোজা দিকে নিই, রাহু উল্টো দিক থেকে আসবে, সেটা হচ্ছে ধনু রাশি থেকে মীন রাশি পর্যন্ত। কিন্তু এক্ষেত্রে গোচর রাহুর সংগঠিত হবে মীন থেকে শুরু করবে, তারপরে কুম্ভে আসবে, তারপরে মকরে আসবে, তারপরে ধনুতে আসবে বকরি গতিতে নবাংশে, তারপরে আলটিমেটলি সে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করে বৃশ্চিক রাশির নবাংশে অবস্থান করবে। এটি হচ্ছে জেনারেল একটা জায়গা বললাম। এবার দেখুন, রাহু এখন যে পজিশন, অর্থাৎ আমরা যে পজিশনের মধ্যে এখন কথা বলছি, সেটি হচ্ছে এই বছরের দ্বিতীয় সব থেকে গন্ডগোলের সময়। প্রথম সব থেকে গন্ডগোলের সময় ছিল এই বছরের একদম শুরুর দিকে 1 বৈশাখ পর্যন্ত, মোর অর লেস। কারোর ক্ষেত্রে সেটা 28শে এপ্রিল পর্যন্ত ছিল। দ্বিতীয় যে নেগেটিভ ইফেক্টটা আছে সেটা এন্টায়ার নভেম্বর মাস ধরে পরিব্যাপ্ত আছে এবং ডিসেম্বর মাসের ফার্স্ট উইক, আমি টেন্টেটিভলি 5 তারিখ পর্যন্ত বলেছি আপনাদের, মানে আমি গ্রহণের যে পরবর্তী 87.5 দিন সময়কে চন্দ্রগ্রহণ থেকে ধরে নিয়ে সেটা 5 ডিসেম্বর পর্যন্ত বলেছি। এটা অ্যাভারেজ যাদের সাথে আমার এর মধ্যেখানে সাক্ষাতে বা টেলিফোনে কথা হয়েছে তাদের আমি প্রত্যেকেই মোটামুটি ডিসেম্বরের সেকেন্ড উইক পর্যন্ত আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত প্যারামিটারগুলো আছে, শারীরিক, মানসিক, আর্থিক, আধ্যাত্মিক, পারিবারিক, এই সবকটা জায়গাতেই আমি খুব কনজারভেটিভ থাকতে বলেছি, অর্থাৎ মিনিমাম ফাংশনারিজের মধ্যে থাকা, যতটা সম্ভব কাজ কম করে পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করা যায়। বেশি কাজ করলেই পরিস্থিতির মধ্যে জড়িয়ে গিয়ে সেখানে আরও জটিলতার সৃষ্টি হবে, বিশেষ কিছু ক্ষেত্র বা কিছু ইমার্জেন্সি ক্ষেত্র ব্যতি রেখে। আমি মানুষের দৈনন্দিন ব্যক্তিগত জীবন বলছি, কোনো
তার কোনো অফিস বা এই সমস্ত প্রফেশনাল লাইফ নিয়ে আমি কথাটা বলছি না। আচ্ছা, এই যে রাহুর এখানে অবস্থান আছে, অবস্থান নিয়ে আমরা এখন কথা বলবো। তো যাই হোক, রাহু যখন শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে তার মোটামুটি 10 দিন পর থেকে বৃহস্পতিও পরবর্তী প্রায় 6 মাসের জন্য সে মিথুন রাশিতে বৃহস্পতি গোচর সংগঠিত করবে। 4 ডিসেম্বর থেকে 11ই মার্চ পর্যন্ত যে সময় থাকবে, 11ই মার্চ মানে 2026, সেটি বৃহস্পতির মার্গী গতি থাকবে মিথুন রাশিতে। টেন্টেটিভলি 21 ডিগ্রির মতন অবস্থায় গিয়ে বৃহস্পতি মার্গী হবে। মার্গী হবে বকরি থেকে, মার্গী হয়ে পুনরায় সেই একই দূরত্ব আবার অতিক্রম করে সে কর্কট রাশির আগ পর্যন্ত যে আসবে সেটা হচ্ছে 1 জুন। সুতরাং এই যে সময়সীমা আছে, এই সময়সীমার মধ্যে বৃহস্পতির নবম দৃষ্টি রাহুর ওপরে পূর্ণভাবে থাকবে। বৃহস্পতির নবম দৃষ্টি অত্যন্ত বলি, কালপুরুষের বৃহস্পতি নবম ভাবের কারকতা, নবমের নবম, পঞ্চম ভাবের কারকতাও বৃহস্পতির সাথে যুক্ত, দ্বাদশ ভাবের কিছু কারকতাও বৃহস্পতির সাথে যুক্ত। তবে দ্বাদশের দ্বাদশ সেখানে শনি বেশি অ্যাক্টিভেটেড থাকে, অর্থাৎ অ্যাকিউরিয়াস। তো নবম ভাবের মানে নবম দৃষ্টি বৃহস্পতির যে রাহুর ওপরে থাকবে, রাহু হচ্ছে এক ধরনের যাকে বলা হয় বেয়াদব, যে আদব কায়দার বাইরে চালনার চেষ্টা করে নিজেকে। রাহুকে যদি কেউ কন্ট্রোল করতে পারে সেটি একমাত্র বৃহস্পতিই করতে পারে, অন্য কোনো প্ল্যানেটের মধ্যে তার কন্ট্রোলের ক্ষমতা নেই। রাহু আনকন্ট্রোলড একটি ডেমন, যে লুকিয়ে মিথ্যে কথা বলে। ষড়ভানু নামক একটি ডেমন, যে অমরত্ব লাভের ইচ্ছায় যে তার রূপ পরিবর্তন করে, অর্থাৎ ক্যামেলিয়ান প্রকৃতি, তার মধ্যে ছদ্ম প্রকৃতি রয়েছে, ছদ্মবেশ ধরার প্রকৃতি, ইলিউশন বা মায়াবাদের প্রকৃতি। সে দেবতাদের সারিতে গিয়ে বসে এবং ভগবান তার সুদর্শন দিয়ে তার মস্তক ছেদন করে দেয়, কিন্তু ততক্ষণে সে অমৃত পান করে নেয়। ফলে তার মস্তিষ্কের অংশ দ্বিখণ্ডিত হওয়ার পরেও সজীব হয়। সবকটাই ভগবানের মায়াবাদের মধ্যে প্রবৃষ্ট আছে, ইচ্ছে করেই করা আছে সেটা। কিন্তু তার দেহাংশ, যেটাকে আমরা কেতু রূপে কনসিডার করে থাকি, সেটির মধ্যে প্রাণের যে পূর্ণ সঞ্চার, সেখানে অনেক কোয়েশ্চেন আছে। আমি যখন কেতুর বিভিন্ন অংশ নিয়ে কথা বলি তখন দেখবেন যে তাকে অনেক ক্ষেত্রেই অনেক পণ্ডিত জড়রূপে মানে অধিষ্ঠিত করেছেন, আবার কেউ জীব মানে প্রাণ বিশিষ্ট আর কি, এক্ষেত্রে মধ্যবর্তী, বা কিছু ক্ষেত্রে কেউ অতি অ্যাক্টিভ, বা কিছু ক্ষেত্রে কেউ কোনো পণ্ডিতবর্গ তাকে স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত করেছে। বিভিন্ন রকম মতবাদ আছে, সে নিয়ে আমি আমার এই সমস্ত মতবাদকে রিকনসাইল করে একটা বক্তব্য আমি বলেছি। এখানে অনুষ্ঠানও আছে, আপনারা দেখে নিতে পারেন। কেতুর ন্যাচারাল গোচরের সময় তার ধর্ম সম্পর্কে বলা আছে। তো যাই হোক, আজ থেকে রাহু এবং বৃহস্পতি একটা ঘরে অ্যাভারেজ 12 বছর থাকে, রাহু থাকে মানে পুরো কালপুরুষের ঘুরে আসতে 12 বছর লাগে, এবং রাহুর 18 বছর সময় লাগে, কেতুরও 18 বছর। তো এই দুজনের মধ্যে যদি আপনি এলসিএম করেন তাহলে সেক্ষেত্রে আপনারা 36 পাবেন। তো 36 বছর আগে মোটামুটি 1989 সালের একদম ধরুন জুন মাস অনওয়ার্ডস, তার পরবর্তী প্রায় 5.5 মাস মতো রাহু বৃহস্পতি দ্বারা একই জায়গায় দৃষ্ট ছিল, যদিও তখন শনি ছিল স্যাজিটেরাসের ঘরে। আবার তারও 36 বছর আগে, মানে 72 বছর আগে, অর্থাৎ 2025 থেকে যদি 72 বছর আপনারা করেন তাহলে সেটিও মোটামুটি পৌঁছাচ্ছে ধরুন 1952 এরকম সময়, 52
53-র কাছাকাছি, সেই সময়ও কিন্তু রাহু বৃহস্পতি নবম পঞ্চম কম্বিনেশনে ছিল একই জায়গায়। বলার উদ্দেশ্য হচ্ছে এই সময় পৃথিবীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপগ্রেডেশন আছে, সেই আপগ্রেডেশনগুলো আমরা এখানে বলবো। কেন আপগ্রেডেশন আছে সেগুলো নিয়েও আলোচনা করব। কিন্তু এই সমস্ত আলোচনা করার আগে আমি যেটা আগে বলার চেষ্টা করব সেটা হচ্ছে শতভিষা নক্ষত্র নিয়ে সামান্য টাচ অ্যান্ড গো আমি এখানে করে যাওয়ার চেষ্টা করব। দেখুন, শতভিষা নক্ষত্র হচ্ছে কালপুরুষের 24 নম্বর নক্ষত্র। কুম্ভ রাশির মধ্যেই তার পূর্ণ পরিব্যাপ্তি রয়েছে। কুম্ভ রাশির 6 ডিগ্রি 40 মিনিট থেকে 20 ডিগ্রি পর্যন্ত শতভিষা নক্ষত্রের বিস্তার রয়েছে। এই শতভিষা নক্ষত্রের যে প্রধান গুণ, দেখুন প্রত্যেকটা নক্ষত্রের মধ্যে তো কনস্টিলিয়েশন আছে একাধিক। তো শতভিষা নক্ষত্রকে 100 নক্ষত্রের কনস্টিলিয়েশন বলা হয়। অনেক সময় শতদল বা কমল পুষ্পের মতনও বলা হয়। প্রত্যেকটা পুষ্পের যে পাপড়ি আছে, পেটেলস আছে, সেটাকে এক একটি নক্ষত্র হিসাবে এখানে অভিহিত করা আছে। এবং শতভিষা নক্ষত্রের যে ন্যাচারাল আকার রয়েছে সেটি একটি ব্যাঙ্গলসের মতন, একটি বালার মতন। মধ্যেখানটা হলো এরিয়া, চারপাশ দিয়ে একটা রিংয়ের মতন অবস্থান রয়েছে, অর্থাৎ মধ্যেখানে ফাঁকা, চারপাশে একটা রিং, জাস্ট লাইক আ সার্কেল। তো এই নক্ষত্র শতভেষজের গুণ নর্মালি। তো আমাদের দেবদেবীদের মধ্যে প্রধান বৈদ্য হিসাবে যাকে কনসিডার করা হয় তিনি হচ্ছেন এই শতভিষা নক্ষত্রের প্রধান গুণ। এবং এই নক্ষত্রের যে দেবতা আছেন, যুক্ত আছেন, তিনি বরুণ দেব। বরুণ দেবকে আমরা জলকারক, বায়ুকারক এবং মানুষের বরুণ, অ্যাকচুয়ালি বরুণ দেব প্রথমে দেবতা ছিলেন না। তিনি অ্যাকচুয়ালি বলতে পারেন যে দেবতাদের থেকে অনেকটা ক্ষয়িষ্ণু ছিলেন, বা বহু ক্ষেত্রে বলা হয় যে তার সাথে বেশ কিছু দেবতা বিরুদ্ধ গুণই তার মধ্যে প্রবৃষ্ট ছিল। কিন্তু মুখ্যত ভগবানের আশীর্বাদে এবং মহাদেব তাকে কৃপা করেছিলেন এবং তিনি দেবত্ব লাভ করেছিল। দেবরাজ ইন্দ্রও তাকে দেবত্ব লাভে সহায়তা করেছিল। তো বরুণ দেবকে সেই জলের যে প্রকৃতি, জল এবং বায়ু অর্থাৎ প্রকৃতিকে পরিচালনার জন্য আমাদের আকাশ এবং পৃথিবী, তার মধ্যে যে যে সমস্ত তত্ত্বগুলো একসাথে সন্নিবিষ্ট রয়েছে সবগুলোই বরুণ দেবের অংশের মধ্যে রয়েছে। তো বরুণ অত্যন্ত পাওয়ারফুল, হিলিং এবিলিটি এবং আমাদের সমাজকে সন্তুলন রাখা এবং সমাজের মধ্যে যে ন্যাচারাল যে আমাদের মেটেরিয়াল আসক্তি এবং সেই মেটেরিয়াল আসক্তিকে কিভাবে স্পিরিচুয়াল ক্ষেত্রে ব্যয় করা যায় সেই গুণও কিছুটা প্রদান করে। কিন্তু বাহ্যতর যেটা প্রদান করে সেটা হচ্ছে আমাদের এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের চলাচলের সাথে এই দেব প্রচণ্ডভাবে যুক্ত রয়েছে। এখন আমরা যদি শতভিষা নক্ষত্রের গুণ ত্রয়কে ডিভিয়েট করি, তাহলে প্রথম গুণ সাত্ত্বিক গুণ, তারপরে তামসিক গুণ, তারপরে সাত্ত্বিক গুণ, 3টে গুণের কম্বিনেশনে শতভিষা নক্ষত্র তৈরি হয়েছে। তো সাত্ত্বিক গুণ দিয়ে শুরু হতে এই নক্ষত্রের হঠাৎ করে মাঝখানে তামসিক গুণে পতন হয়। কেন পতন হয়? তার কারণ সৃষ্টির একদম সংকলন পর্বে যখন ধরুন সৃষ্টি কার্য হচ্ছে মেটেরিয়াল, যেখানে 3 গুণের মধ্যে, সেখানে প্রাথমিক উদ্দেশ্য থাকে যে মানুষ যে হায়ার কনসেন্সের মধ্যে রয়েছে সেই মর্তলোকে বা মৃত্যুলোকে এসে সে ভগবানের নাম সংকীর্তন করবে এবং এখান থেকে বেরিয়ে যাবে, এটা প্রাথমিক। কিন্তু আমরা কেউ তার মধ্যে প্রবৃষ্ট হতে পারি না। আমরা মেটেরিয়াল বা মায়াবাদ ইলিউশনের মধ্যে আমরা জড়িয়ে পড়ি, যে কোনোভাবেই হোক আমরা সেই ইলিউশন দ্বারা কিয়দাংশে বা ব্যাপকাংশে আমরা তার সাথে সন্নিবিষ্ট থাকি। তো তার ফলে কি হয়, আমাদের মধ্যে যে স্বাভাবিক পতন হয় সেই মায়াবাদের মধ্যে জড়িয়ে থাকার জন্য, এবং আমরা যে মেটেরিয়াল যে দৃষ্টিভঙ্গি
অর্থ ইনকাম করা, প্রপার্টির প্রতি ঝোঁক, বিপরীত লিঙ্গের প্রতি আমাদের আসক্তি, বা যে কোনো ষড়রিপুর যে গুণাবলী আছে, হ্যাঁ, এবং যখন আমাদের যৌবন বা থাকে, যৌবন বয়সের মধ্যে মানুষ থাকে, তখন সে মানুষ যে কোনো একদিন ক্ষয়িষ্ণু হবে ন্যাচারাল প্রসেসে, তার যে একদিন এই মৃত্যুলোক থেকে তার যে দেহান্ত হবে সেই নিয়ে কিন্তু সে তখন চিন্তা করে না। যারা করেন তারা তো সেই ঋষিতুল্য ব্যক্তিত্ব, সেটা সংখ্যায় খুব কম আছেন তারা। কিন্তু অধিকাংশ মানুষ কি হয়, ষড়রিপুর মধ্যে গা ভাসিয়ে চলে। যত তার বয়স বৃদ্ধি হতে থাকে এবং শারীরিক যে ত্রুটিগুলো আস্তে আস্তে ব্যাপক আকার ধারণ করে, এবং যখন তার মধ্যে একটা বোধ আসে যে আমার এই যে বার্ধক্য সময়টা এসছে, এখান থেকে আমি আর কোনোদিন, এটা আমার লাস্ট ফেজ, আমি এখান থেকে আর কোনোদিন আগের জীবনে ফেরত যেতে পারবো না, বরঞ্চ আমি বার্ধক্য মানে বৃদ্ধ থেকে অতিবৃদ্ধ হতে পারি, বা বৃদ্ধা থেকে অতিবৃদ্ধা হতে পারি, এর পরের আর কোনো ট্রান্সফরমেশন নেই। তো তখন তার মধ্যে পুনরায় সাত্ত্বিক গুণের জায়গাটা চলে আসে, ন্যাচারালি চলে আসে। আমি আমার নিজের বাস্তবিক অভিজ্ঞতা থেকে দেখেছি যে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ প্রাথমিক জীবনে খুব মেটেরিয়াল জীবনযাপন করেছে, কিন্তু জীবনের শেষের দিকে এসে বিভিন্ন মহান গুরুর সংস্পর্শে এসে তাদের জীবনে কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে। ওয়ারেজ সেই পরিবর্তন কিন্তু যে রেট অফ চেঞ্জ বা যে নাম্বার অফ চেঞ্জেস যদি ধরা হয়, সেটা কিন্তু যদি একটা 20 থেকে 40 বছরের ছেলে মেয়েদের মধ্যে যদি সেই একই গুরুদেব একই মতবাদ প্রচার করছে, তাহলে সেই সংখ্যাটা অপেক্ষাকৃত কম হয়। সাবজেক্ট টু দ্যাট সেটা বিভিন্ন 10 ইয়ারের ওপর ডিপেন্ড করে, স্থানকাল পাত্র বা সেই সময় প্ল্যানেট সিচুয়েশন কতটা তাকে সেদিকে ইনক্লাইন করতে পারে প্রকৃত সত্যর দিকে, কিন্তু অধিকাংশই কিন্তু একটু লেটের দিকে আসে। তো এটা হচ্ছে এই শতভিষা নক্ষত্রের গুণ, অর্থাৎ একদম শুরুর দিকে, অর্থাৎ আমাদের প্রিনাটাল গ্রোথ যখন থাকে, মানুষ যখন মাতৃগর্ভে থাকে, তখন তিনি শুধুমাত্র ভগবানের নাম উচ্চারণ করে, এবং ওই একটা বদ্ধ অন্ধকার, একটা অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশের মধ্যে মলমূত্রাদি পুরো পরিপৃষ্ট হয়ে সে অবস্থান করছে, কষ্ট, মা হয়তো এমন কিছু খেয়ে ফেললেন যা যন্ত্রণা সেই ক্ষুদ্র শিশুটির হচ্ছে, তখন শুধু সে ভগবানের নাম উচ্চারণ করে। যারা ভাগবত পুরাণ পড়েছেন সেখানে মানুষের প্রিনাটাল গ্রোথ সম্পর্কে পরিষ্কার বলা আছে, তিনি মাতৃগর্ভে কি কি করেন বা কিভাবে তার গ্রোথ হয়। তো সেক্ষেত্রে সে শুধু ভগবানের নাম উচ্চারণ করে। দাও বেরোনোর পর থেকে সে আস্তে আস্তে এই সমাজের ইঁদুর দৌড়ের মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয়। সবাই, আমিও গেছি, সবাই গেছে সেভাবে অলমোস্ট, এবং সে তখন মেটেরিয়াল জায়গায় তার সেসব ভুলে যায়। আসার পরে হঠাৎ করে সে যেন ঘুম থেকে ওঠে, এবং প্রথম যাকে ভোলে সে হচ্ছে সেই পরম ভগবানকে সে ভুলে যায়। তো আলটিমেটলি এইটা হচ্ছে সেই রাজসিক গুণের দিকে আস্তে আস্তে, তামসিক গুণের দিকে তার পদস্খলন ঘটতে চলেছে। এবং আমরা কম বেশি সেই গুণের দ্বারা সকলেই কিন্তু সমাজে রয়েছি, কম বেশি খুব মুষ্টিমেয় মানুষ আছেন যারা সেই ঋষিতুল্য মানুষ, যারা তার গুণের বাইরে রয়েছে, আর শেষ বয়সে আসে। তো এই নক্ষত্রের এটা হচ্ছে সব থেকে বড় গুণ, যে সাত্ত্বিক, তারপরে তামস, আবার সাত্ত্বিক। তো এই তিনটে গুণের মধ্যে দিয়ে যায় বলে একটা চক্র বা সাইকেলকে কমপ্লিট করতে পারে, যেটা বরুণদেব এখানে সে কার্যকরী ভূমিকা নেয়। তাকে সেই ভূমিকার জন্যই ডেপিউট করেছে পরম ভগবান, তাকে ডেপিউট করেছেন। তো এবং যেহেতু কোনো মেটেরিয়াল জিনিসকে কার্যকরী করতে গেলে ভগবান কখনো ডাইরেক্টলি করে না, ভগবান সেটা মহাদেব বা আমাদের মায়ের মাধ্যমে করে থাকেন। তো তাদের মাধ্যমেই তিনি সংগঠিত করেন সে কাজ। মেটেরিয়াল ওয়ার্ল্ডে ভগবান কখনো ডিরেক্টলি পার্টিসিপেট করেন না, সেই পার্টিসিপেশনের জন্য তিনি সেই যোজক স্থলে মহাদেবকে প্রতিষ্ঠিত আছেন, এবং যত মেটেরিয়াল ফাংশনারিজ আছে সেটা মহাদেবকে টাচ না করে কখনো যায় না। তো সেই হিসাবে সেই গুণ তাকে দেওয়া রয়েছে বরুণ দেবকে, এবং এর মধ্যে বৈদ্য হিলিং কোয়ালিটি মারাত্মক আছে। দেখবেন শত ভেষজের গুণ,
ভেষজ মানে কি? আয়ুর্বেদ, যেটা আমাদের শরীরকে, আমাদের এই পৃথিবীতে যত রোগ ব্যামো আছে তার প্রত্যেকের ঔষধি আয়ুর্বেদে আছে। তো কিন্তু সেটা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে সে সমস্ত। প্রথম তো যে পরিমাণে ডিফরেস্টেশন হচ্ছে, গাছপালা কেটে একেবারে শুধু বহুতল বড় বড় রাস্তাঘাট এই সমস্ত করে এমনিতেই নষ্ট করে দেওয়া হয়েছে অধিকাংশ বহু জিনিস কালগত কারণেও লুপ্ত হয়ে গেছে, কারণ এই যুগে তার কেউ মর্ম দেবে না, সুতরাং সে তার যে কারকতা সেটা নষ্ট হয়ে যায়, তো সেইভাবেও সেটাকে নষ্ট করে। ঠিক সেরকমভাবে কিন্তু এর মধ্যে ভেষজ গুণ রয়েছে। এবং অশ্বিনী কুমারদ্বয়, যেরকম আমাদের অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের বলেছিলাম যে বৈদ্য, তারাও এর মধ্যে ইনক্লুডেড আছে, এই 100 জনের মধ্যে প্রধান হিসাবে তারা আছেন। কারণ রাহু কি? রাহু তো তার মস্তিষ্ক, তার দেহ পাঠটা তো রাহু মানে পুরোটাই। অ্যাকচুয়ালি আমরা বলি শুধু রাহুকে কেতু, কিন্তু রাহু মানে রাহু প্লাস কেতু, এটাও। তো যাই হোক, আমাদের যে সমস্ত আমাদের সানলাইট, আমাদের বায়ুপ্রবাহ, প্রতিভা, দয়া, পূর্ণ ক্ষমতা শতভিষা নক্ষত্রকে একত্রিত করে মানবের মধ্যে সেটা প্রদান করে এবং মানব সেভাবে তার আস্তে আস্তে উৎকর্ষতা লাভ করে। কিন্তু মধ্যেখানে রাজসিক গুণের জন্য তার সামগ্রিক পতন হয়, তারপরে তার আবার উত্থান হয়, সাবজেক্ট টু দ্যাট তার প্ল্যানেট পজিশন কোথায় রয়েছে। তার সাথে যেটা হয়, এই নক্ষত্রের মধ্যে রাহুর যেহেতু গুণাবলী রয়েছে, যেহেতু নক্ষত্র লর্ড হচ্ছে রাহু, রাহু কি করে? মস্তিষ্ক। রাহু হচ্ছে যে কোনো জিনিস ছল চাতুরি বুদ্ধি, বুদ্ধি মানে কূট বুদ্ধি, মিসচিফ, তো তার দ্বারা সে সব কিছুকে লাভ করার চেষ্টা করে। রাহুর খিদের কখনো নিবৃত্তি হয় না, কারণ সে যা খায় তা তো আবার বেরিয়ে যায়, তার ফলে সে সব কিছুকে নিয়ে নেওয়ার, তার মানে আই মাস্ট হ্যাভ দিস, সেটা কোনো না কোনোভাবে সে সেটাকে পাওয়ার চেষ্টা করে এবং সমস্ত জিনিসের ভোক্তা হয়ে ওঠার চেষ্টা করে। এটা ডেমনদের বেসিক নেচার। ডেমনদের মধ্যে অধিকাংশই দেখবেন তারা মহাদেবের ভক্ত, এবং কারণ তাকে সহজে সন্তুষ্ট করা যায়। 2 নম্বর হচ্ছে তাদের প্রধান যে চাহিদা থাকে অমরত্ব। অমরত্ব হলে কি হবে? সে ভোগ করতে পারবে দীর্ঘদিন ধরে, মানে সে একদম ভোগবাদের প্রিন্সিপালে, মানে ইলিউশনের জায়গায় সে চলে যাওয়ার চেষ্টা করে। তো রাহুর মধ্যেও সেটা রয়েছে। তার ফলে রাহু অসম্ভব রকম জড়তা, ল্যাথার্জি, কোনো কাজে অনীহা, শুক্রও দেয়, কিন্তু শুক্র তার মধ্যে কিছু আর্ট অ্যান্ড কালচারের গুণ প্রদান করে, কিন্তু রাহুর মধ্যে সেটা করে না। রাহু হচ্ছে কত শর্ট টার্ম প্রসেসে বা কত ইললেজিটিমেট প্রসেসে যেতে পারে। কোনো কাজকে সে কমপ্লিট করে কত দ্রুত ফিরে এসে আবার অন্য কাজে সে মন দেবে, এবং হ্যাঙ্কার আফটার ফর এভরিথিং, যা যা মেটেরিয়াল জিনিস আছে, শুধু অর্থ নয়, ষড়রিপুর ওপরেই তার হ্যাঙ্কারিং আছে। তো এটা তার বেসিক প্রকৃতি। তো এই কারণে রাহুর যে গুণ, এই নক্ষত্রকে আপনারা হয়তো বলতে এত গুণী নক্ষত্র, এই গুণী নক্ষত্র রাহুকে দেওয়া হয়েছে রাহুকে কন্ট্রোল করবার জন্য অ্যাকচুয়ালি, আর কিছুই না। যেমন কৃতিকা নক্ষত্রের যে যোদ্ধাসুলভ প্রবৃত্তি আছে, যে সারা জীবন একটা সংগ্রামের প্রবৃত্তি আছে, এটা রবিকে দেওয়া হয়েছে। কারণ রাজা কখনো সংগ্রাম নিজের হাতে করে না, তার লোক আছে করার জন্য সে কাজ। রাজা শুধু ডাইরেকশন দেয়। তো তার মধ্যে রাজসিক গুণ আছে, খাত্র ধর্ম আছে, কিন্তু তার কাজ করে দেওয়ার জন্য লোক আছে, ফলে সেটাকে সে প্রশমিত করতে পারে। শনির ঘরে চন্দ্রের নক্ষত্র, চন্দ্রের ঘরে শনির নক্ষত্র, এগুলো দিয়ে একে অপরকে সাবসিডাইজ করা আছে, আর কিছুই না। তো বিভিন্ন রকম পলিসি, প্ল্যানিং, বিভিন্ন ডিপ্লোম্যাটিক প্রিন্সিপাল, বিভিন্ন কূটবুদ্ধি, ছল চাতুরি, এগুলো সমস্ত রাহুর একটা বেসিক জায়গা থাকে। কারণ এগুলো যদি ঠিক হয়, কোনোভাবে যদি খাপে খাপে মেলে, তাহলে খুব কম সময়ে আপনি অনেক জিনিস বার করে আনতে পারবেন, এবং কোনো জিনিস যদি না ঘটে তাহলে তার পুরোটাই লস হয় এবং ডেফামেশন হয়। সেই জন্য রাহুর সাথে ডেফামেশন যুক্ত থাকে, মানহানি যুক্ত থাকে, এবং রবির অ্যাম্বিয়েন্সের কাছাকাছি যখন আসে তখন তার প্রবণতা বৃদ্ধি হয়।
সেটা সমাজের হোক, কোনো দেশের হোক, কোনো ব্যক্তির হোক, কোনো প্রতিষ্ঠানের হোক, সেটা কিন্তু হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতেও কালগত নিয়মে সেটা সংগঠিত হবে। রাহুর মধ্যে প্রভাবিত করার ক্ষমতা খুব বেশি থাকে, তার কারণ রাহু ক্যামেলিয়ানের মতন, সে তার রূপ পরিবর্তন করে। রাহু একজন ডক্টরের সামনে ডক্টরের মতন হওয়ার চেষ্টা করে, একজন ইঞ্জিনিয়ারের সামনে সেরকম, একজন লয়ারের সামনে সেরকম, একজন প্রফেসরের সামনে সেরকম। এটা যে কোনো প্রকার মিথ্যার বাতাবরণ দিয়ে যেভাবে হোক সে সেই জায়গাটা পাওয়ার চেষ্টা করে এবং তার অ্যাটেনশন ড্র করবার সে চেষ্টা করে কোনোভাবে। তার মুখ্য উদ্দেশ্য কিন্তু ওখানে প্রফিট, কিন্তু সে তার অ্যাটেনশনটা ড্র করবার চেষ্টা করে। এবং রাহুর ক্যারেক্টারের প্রথম যেটা দেখবেন সেটা হচ্ছে অসম্ভব রকম রেস্টলেসনেস কোনো কাজে। তার মধ্যে কোনো ধৈর্য নেই, স্থৈর্য নেই, সাডেন অ্যাঙ্গার আছে, যে কোনো ব্যাপারে হটকারিতা, বিলো দ্য বেল্ট কথা বলা, মানুষকে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলা, কদর্য প্রকৃতির কথা বলা, ভাষার মধ্যে মিনিমাম কোনো শৃঙ্খলা, ভদ্রতা, সম্যতা এসব কিছু নেই। হ্যাঁ, বা ধরুন তার বাইরে খুব ঝকঝক করছে, হ্যাঁ, চকমক করছে একেবারে, কিন্তু আপনি তার সাথে 2 মিনিট কথা বললেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এমটি। তো এই গুণগুলো রাহুর মধ্যে দেয় এবং সবসময় সে কোনো পজিশন, সে কোনো পোস্ট, সে কিছু পাওয়ার জন্য সবসময় ঘুরে বেড়াচ্ছে, কোনো না কোনো প্রকারে সে পাওয়ার চেষ্টা করছে। এবং আমি দেখেছি আমার মানে প্রায়োগিক জীবনে, আমি 65-70 বছরের মানুষের মধ্যেও এই গুণ দেখেছি, মানে অবগুণ অবশ্যই দেখেছি। মানে সেই বয়সে কিন্তু তার একটি কাজ, বাকি আর কোনো কাজ নেই, তখনও সে কিন্তু ক্ষমতা, দম্ভ, পজিশন, অথরিটি এগুলো লাভ করবার জন্য সে ছুটে বেড়াচ্ছে। মুখে সে বলছে আমার কিছু দরকার নেই, আমি এসব কিছু চাই না, কিন্তু ভেতরে কিন্তু তার আছে যে আমি যদি তার পরের টেয়ারে পৌঁছাতে পারি। অর্থাৎ এটা রাহুর বেসিক। আপনারা দেখবেন মোটামুটি 79-এর প্রায় জানুয়ারি ফেব্রুয়ারি এরকম সময় থেকে 80 এপ্রিল এই পর্যন্ত শনি এবং রাহু সিংহের ঘরে আছে। তো এই সময় সম্ভবত 78-এর শেষ দিক থেকেই আছে, আমি হয়তো ভুল বলছি। যাই হোক, আপনারা একটু মিলিয়ে দেখবেন। আমি এই সময় বহু মানুষের সাথে কথা বলেছি যাদের বয়স ধরুন এখন 46 বা 47 হবে। তো মুখে এত বিশেষতই 79 বা 80 ফেব্রুয়ারি পর্যন্ত, যতক্ষণ মঙ্গল এবং বৃহস্পতি বকরি ছিল, শনিও বকরি ছিল, কন্যার ঘরে ঢুকে বকরি হয়, পুনরায় সিংহের ঘরে ফিরে আসবে। তো সেই সময় আমি বহু মানুষকে দেখেছি মুখে অনেক কথা বলছে, আমার এসব কিছু চাই না। আর খুব মানে তার পিতা কিরম ছিলেন, তার শ্বশুরমশাই কিরকম ছিলেন, তার বাড়িতে অনেক লেগেসি ওয়ার্ক আছে, অমুক আছে, তমুক আছে, খুব গল্প বলবে শুধু বড় বড়। আর তারপরে তার স্বীয় উদ্দেশ্যের কথাটা বলবে, অর্থাৎ আমি কবে এই জায়গায় পৌঁছাবো, আমাকে বা আদৌ পৌঁছাবো কিনা সেটা নিয়েও সে সন্দিহান। অসম্ভব রকম শ্রাপিত দোষ আছে সে সময়, বিশেষত 3 ডিগ্রি 20 মিনিট রাহু অতিক্রম না করা পর্যন্ত। অর্থাৎ রাহু গণ্ডান্ত হয়ে গিয়ে রাহু কিন্তু পাওয়ারলেস হয়ে যায় কম্পারেটিভলি, সেটাই ওই মান্থ অফ ফেব্রুয়ারি। সেই পর্যন্ত খুব অ্যাক্টিভলি আমি মানুষ দেখেছি। আমি একটা উদাহরণ দিই, এরকম বহু জায়গাতে তৈরি হয়, তো সেটা কিন্তু অ্যাক্টিভেটেড হয়। তো রাহুর মধ্যে সেই গুণাবলী থাকলে কি হয়, রাহু সবাইকে কন্টামিনেট করে দিতে পারে, বৃহস্পতিকে পারে না। বৃহস্পতি তার স্বীয় শক্তি ক্ষয় করে, ধরুন বৃহস্পতি যদি টোটাল এনার্জি 100 ইউনিট হয়, তাহলে 30%ও ক্ষয় করে দেবে, ক্ষয় করে রাহুকে সে ডমিনেট করতে পারে। তার ফলে রাহুর ওপরে বর্তমান যে দৃষ্টি আছে বৃহস্পতি থাকবে আর কি 4 ডিসেম্বর থেকে 1 জুন পর্যন্ত। এই যে প্রায় 6.5 মাস যে দৃষ্টি থাকবে, এটা কিন্তু রাহুকে কন্ট্রোল করতে কার্যকরী হবে। আপনারা জীবন দিয়ে দেখবেন যে 2রা জুন থেকে বৃহস্পতি যখন কর্কটে ফাইনালি নেমে আসবে, তারপর থেকে যে পরবর্তী 2 মাস আছে, সেই 2 মাসে রাহুর নেচারের দেখবেন অনেক বেশি তামসিক গুণ বেড়ে যাবে। তখন শনিও বকরি হবে
মকর রাশির নবাংশে শনি বকরি হবে জুলাই মাসের 3rd উইকের পরে। তো সেই সময় তামসিক গুণ অনেক বেশি বৃদ্ধি পাবে। তো রাহু এখানে যে প্রাণীকে ইন্ডিকেট করে সে হচ্ছে ফিমেল হর্স। একাধারে তার প্রোডাকশন পাওয়ার আছে, রাহুর মধ্যে প্রোডাকশন পাওয়ার খুব। রাহু সবসময় তার লেগেসি তৈরি করে রেখে যেতে চায়, অর্থাৎ আমি যখন থাকবো না আমার সন্তান সন্ততি ভোগ করবে, কোনো বাইরের লোক সেখানে এন্ট্রি পাবে না। সেই জন্য প্রোডাক্টিভিটি যুক্ত। যে হর্স মানে কি, তার মধ্যে সে কত দ্রুত ছুটতে পারে, এবং শুধু ছুটতে পারে না, ঘোড়ার দৌড়ের মধ্যে একটা সোকল্ড রাজসিক ব্যাপার আছে। যেহেতু সে বড় প্রাণী, দেখতে সুন্দর, বাইরে থেকে গুণী, অবশ্যই গুণী প্রাণী, বাট ইট ইজ টু বি কন্ট্রোলড বাই দ্য আউটসাইডার ফোর্সেস। না হলে কিন্তু সেই পাগলা ঘোড়া ছুটেজের মতন অবস্থা হবে আর কি, তাকে কন্ট্রোল করা যাবে না, এবং অত্যন্ত শক্তিশালী ঘোড়া। এবং যে পাখি আছে সে হচ্ছে দাঁড় কাক। কাকের সাথে স্যাটার্নের যুক্তি আছে, সেটা আপনারা জানেন, আমি তার মধ্যে ঢুকছি না। তো এটার একটা বেসিক প্রকৃতি রয়েছে। এখানে কিন্তু মানে জ্যাগড বলা হয়নি, র্যাভেন বলা হয়েছে, কথাটা দাঁড় কাক বলা হয়েছে। তো সে অনেক বেশি নোংরা ময়লা পরিষ্কার করে সেই জায়গাটাকে হিলিং জায়গার একটা যুক্তি আছে এখানে। তার সাথে দাঁড় কাকের যেটা সব থেকে বড় ব্যাপার, আপনারা যারা দেখেছেন, এ কিন্তু এই মাতি কাক যাকে বলা হয়, জ্যাগড যাকে বলা হয়, তার থেকে অনেক বেশি গুণী। মানে এই ঝাড়ুদার হিসাবে তার যে সুনাম রয়েছে সেটা, অর্থাৎ সে জায়গাকে মানে ক্লিনলিনেসের সাথে সে যুক্ত রয়েছে। এবং গাছের মধ্যে কদম যুক্ত রয়েছে। কদম ফুলকে কি বলা হয়? কদম ফুল হচ্ছে হরিপ্রিয়া বলা হয়। তো ভগবানের সব থেকে প্রিয় যে ফুল আছে কদম ফুল, তার জন্য নির্দিষ্ট বিধিবদ্ধ সময় আছে পুজো দেওয়ার জন্য কদম ফুল দিয়ে। তো সে কারণে দেওয়া রয়েছে একে, যে এর মধ্যে সাত্ত্বিক গুণের দুটো সেকশন আছে, অর্থাৎ 67% সাত্ত্বিক গুণ আছে। এছাড়া ফুলের যে গন্ধ থাকে সেটা ফুলের একটা নির্দিষ্ট অ্যাম্বিয়েন্সের মধ্যে থাকে। একটু দূরে গেলে সেই গন্ধ খুব উগ্র না হলে সেটা পাওয়া যাবে না, তার একটা কাছাকাছি এরিয়ায়। কিন্তু এটাকে নির্দেশ করে যে ফ্লো অফ এয়ার, শুদ্ধ ফ্লো অফ এয়ার, যেটা আমাদের বরুণদেব যেটা অ্যাকচুয়ালি এখানে করেন জল এবং বাতাসের দ্বারা, সেটাকে পরিব্যাপ্ত করে সমাজে এবং ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হয় অলমোস্ট। এবং একটা কনস্ট্যান্ট সোর্স থাকে, একটা সার্টেন দিন পর্যন্ত কিন্তু সে সুগন্ধ সে প্রদান করতে পারে। কিন্তু এর মধ্যে সেই এয়ারটা যদি না থাকে তাহলে কিন্তু সেটা বোঝা যাবে না, সেটা যে ছড়িয়ে রয়েছে। তার ফলে এখানে সবসময় এই জাতীয় মানুষের মানে যখন এখানে কিন্তু প্রকৃষ্ট মানে যাকে বলা হয় ইলিউমিনেশন দরকার, লাইট, বা তাকে পরিব্যাপ্ত করবার জন্য যে ওয়েপন সেটা এখানে দরকার, যেটা বৃহস্পতি এখানে প্রদান করবে। অন্যান্য সমস্ত প্ল্যানেট রাহুর কাছে এসে সে আইদার সারেন্ডার করে, এরকম স্যাটার্ন তার এখন যেরকম আছে, স্যাটার্ন কাছাকাছি 10 ডিগ্রির মধ্যে। তো স্যাটার্ন কিন্তু তার গুণ বা ক্ষমতা অনেকাংশে কম হয়। শনির যখন ক্ষমতা কম হয় তখন মানুষের মধ্যে আত্মনিয়ন্ত্রণ অত্যন্ত কমে যায়, মানুষের মধ্যে ডিসিশন মেকিং এবিলিটি কমে যায়, মানুষের মধ্যে বিশ্বাস করার ক্ষমতা কমে যায়, মানুষ খুব শঙ্কায় ভোগে, কথাবার্তার মধ্যে তার যে বেসিক কার্টসে দরকার সেটা তার নষ্ট হয়ে যায় এবং খুব ইমপেশেন্ট করে। রাহুর গুণাবলী যেরকম মোরাললেস অনেক মুনি ঋষি বলে গেছেন যে শনির যে ছায়া সেটাই রাহুর হিসাবে তৈরি আছে। সিংহিকা বলা আছে না, তার মাতাকে অর্ধকায়া মহাবীর্যম বলা আছে, তার কায়া অর্ধেক, কিন্তু অ্যাকচুয়ালি পুরোটাই অর্ধেক হয়ে তো সে জন্মায়নি, পুরোটাই। তো এর মধ্যে বেসিক্যালি রাহুর এই নক্ষত্রের একটি নেগেটিভ গুণ আছে কতগুলো। এই ভীষণ একাকিত্বকে বিলিভ করে। দেখবেন যারা মেডিকেল প্রফেশনে আছেন, যাদের মধ্যে যারা খুব ক্রিটিক্যাল পেশেন্টকে নিয়ে ডিল করেন, তারা দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই
খুব নিস্তব্ধতা বা সেই নিয়ে চিন্তা করছে বা অনেক নতুন ওষুধ সেই নিয়ে জার্নালে পড়াশোনা করছেন, তাদের কিন্তু নর্মাল চিকিৎসকের সাথে তাদের একটা বেসিক ডিফারেন্স আছে। অর্থাৎ আপনি এর যত সাত্ত্বিক গুণের প্রাধান্যের দিকে যাবেন ততও আপনাকে নিশ্চুপ করে দিতে চেষ্টা করবে। এবং এর মধ্যে ডিউটিফুলনেস আছে এটা। এবং ডিউটিফুলনেস কি করে, এদের ফ্যামিলি লাইফকে ভীষণভাবে হ্যাম্পার্ড করে, ভীষণভাবে। কারণ সেকেন্ড হাউসের এটা হচ্ছে অ্যাকচুয়ালি 10th হাউস। তো সেকেন্ড হাউসের কর্মকে বোঝাচ্ছে এখানে, অনেক বেশি কার্মিক প্রকৃতি এখানে তৈরি করে। একটু বেপরোয়া দেয় মানসিকতা অনেক সময়, কিন্তু এই বেপরোয়া ব্যাপারটা নিজের মধ্যেই থাকে, এটাকে কখনো সে স্প্রেড করে দেয় না। এবং কম কথা বলা, খুব ইন্ট্রোভার্ট ক্যাটেগরি হয়, কিন্তু অত্যন্ত কড়া কথা বলে। সাধারণ কথা বলবে কিন্তু খুব কড়া বলবে। বা কখনো যদি রাহু কোনোভাবে, ধরুন মঙ্গল বা শুক্র বা কিছু ক্ষেত্রে বুধেরও ব্যাড অ্যাম্বিয়েন্সে থাকে বা শনি খুব দুর্বল থাকে, তাহলে বিলো দ্য বেল্ট কথা বলবে। হ্যাঁ, এবং ডিপ্রেশনে ভোগা বা অ্যাংজাইটি রিলেটেড প্রবলেমে ভোগার এদের একটা কার্যকরিতা থাকে। তো যেগুলো আমি বললাম, এছাড়া বহুবিধ জায়গা রয়েছে যেগুলো নিয়ে বলা যায়, তো সেগুলো এক্ষেত্রে খুব একটা কার্যকরী ভূমিকা নেই আর কি। আমি আপনাদের একদম শুরুতে যেটা বলছিলাম যে 36 বছর আগে, 72 বছর আগে যেখান দিয়ে পোস্টিং গেছে, রাহু হচ্ছে সবসময় আমাদের এখন 11th হাউসে রয়েছে। এটি, এই ঘর রাহুর ক্ষেত্রে কম্পারেটিভলি বেটার যদি শনি কাছাকাছি না থাকে তো। কিন্তু ফ্যাক্ট হচ্ছে শনি এখন কাছাকাছি আছে বলে ফল প্রথম 20 দিন রাহু এখানে দিতে পারবে না। তারপর থেকে ডিসেম্বরের মোটামুটি 10 তারিখের পর থেকে ইট উইল বি স্টার্টিং পজিটিভ রেজাল্ট এফেক্ট আর কি। তো যাই হোক, রাহু হচ্ছে এমন একটি সিউডো প্ল্যানেট যে কোনো 11th হাউস আমাদেরকে, আমাদের ইচ্ছাপূর্তি, আমাদের ডিজায়ার, আমাদের মনোবাসনা, আমাদের প্রফিট, আমাদের যে অংশ টাকা ইনকামের পরে বেঁচে যায় সেটা আমরা যখন কোনো জায়গায় বিনিয়োগ করি, সেই সমস্ত ক্যাটেগরিকে সে দর্শায়। তো রাহু হচ্ছে এমন একজন যিনি যে কোনো, মানে যে কাজ কার্যত সম্ভব নয় সেই কাজকে সে উইন করিয়ে নিয়ে চলে আসতে পারে। হয়তো কোনো এক জায়গায় বিরাট বড় লাইন আছে অনেক, সে দেখা গেল লাইনের মধ্যেখান দিয়ে কাউকে কিছু বুঝিয়ে টুজিয়ে ঠিক ঢুকে গিয়ে সে কাজ করে নিয়ে বেরিয়ে চলে আসলো। অর্থাৎ সে যাচ্ছে কিন্তু ইললেজিটিমেট, বিভিন্ন রকম ছলা কলা এগুলোর মাধ্যমে সে প্রবেশ করছে এবং নিজের কার্যসিদ্ধি করে বেরিয়ে চলে আসছে। এটা হচ্ছে রাহু সব থেকে বড় গুণ। রাহু কার্যসিদ্ধিতে ভীষণ এক্সপার্ট যদি তাকে ইউটিলাইজ করা যায় ঠিকভাবে। কিন্তু রাহুর মেন ব্যাপারটাই যেহেতু হয়েছে সে ভোগবাদকে নিয়ন্ত্রণ করে পূর্ণভাবে, ফলে সেটির মধ্যেই সে আবদ্ধ থেকে যায়, তার বাইরে সে বেরোতে পারে না। রাহু ডিজায়ার, মোহ, যে কোনো মেটেরিয়াল, মূলত ভোগী বস্তুর চাহিদা বা গ্রিড যেটা আছে তাকে বোঝায়। এই গ্রিড কিন্তু সবসময় ট্যাঞ্জেবল নাও হতে পারে, ইনট্যাঞ্জেবলও হতে পারে। হ্যালুসিনেশন, ব্রাউন স্টাডি, মানুষকে মেটেরিয়াল কর্মমুখী করা, জেদ, দৃঢ়তা, চাতুর্য, ইললেজিটিমেট পথকে দর্শায়, যেটা আমি বলছিলাম যে যেটা আমাদের সতত স্বাভাবিক পথ তার বাইরে বক্র পথে সে যাওয়ার চেষ্টা করে যে কোনো কাজে। এবং যে কোনো প্রকারে সাম দাম দণ্ডভেদ, যে কোনো প্রকারে সে নিজের লক্ষ্যবস্তুকে অর্জন করে ছাড়ে। এই বৃহস্পতির দৃষ্টি এখানে খুব পজিটিভ। এবার দেখুন, আমি জাস্ট এরপরই যে অংশটা বলবো সেটা হচ্ছে সায়েন্স, টেকনোলজি, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, সিলেস্টেরিয়াল ফিজিক্স, অ্যারোনটিক্স, অ্যারোনটিক্যাল যে ডেভেলপমেন্ট, অর্থাৎ গ্লাইডিং যে সমস্ত বস্তু আছে সেটা এরোপ্লেন থেকে শুরু করে আপনি দেখবেন পরবর্তী 8 মাসের মধ্যে আমাদের দেশে তো অবশ্যই, সারা পৃথিবীতেও বেশ কিছু এই গ্লাইডিং বস্তুর টেকনোলজি ডেভেলপমেন্টে ব্যাপক সহায়তা আসবে। ব্যাপক মানে একটা কি বলবো, একটা রেভলিউশনারি চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে। সেক্ষেত্রে এমন হতে পারে যে যেরকম আনম্যান্ড ড্রোন চলে সেরকম দেখা গেল আনম্যান্ড ফাইটার চলে আসলো।
যেখানে পাইলটের মানে যে একটা স্টেক থাকে খুব, যে দেশের হয়েই তিনি লড়াই করুন না কেন, তার শত্রু দেশের তার কিন্তু সব থেকে জীবনের ঝুঁকির সম্ভাবনা থাকে। তো সেই সম্ভাবনাগুলো অনেক কমে আসবে। বিভিন্ন, যেহেতু বৃহস্পতি দ্বারা দৃষ্ট আছে, ফলে হেফটি বা ওয়েটি যে সমস্ত ফ্লাইট আছে, যেগুলো মানে কার্গো, প্যাসেঞ্জার বা বিভিন্ন রকম আমাদের মিলিটারি যে সমস্ত হেভি লিফট যানবাহন আছে, সেগুলোর ক্ষেত্রেও দেখবেন ব্যাপক টেকনোলজিক্যাল হেলিকপ্টার, যেগুলো হেভি লিফট হেলিকপ্টার, সেই ধরনের কাজের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক পরিবর্তন হবে। তাছাড়া মহাকাশ সংক্রান্ত গবেষণা, বিভিন্ন স্যাটেলাইট সংক্রান্ত গবেষণা, বিভিন্ন রকম গ্লাইডিং বস্তু যেটা অনেক দূরে গিয়ে কোনো এনিমি টেরিটরিতে গিয়ে হিট করতে পারে, এরকম ধরনের, বা ধরুন আমাদের যে বন্দুক থেকে যে বুলেট বেরোচ্ছে সেটাও তো গ্লাইড করেই যাচ্ছে, তো তার যে রেঞ্জ আছে, মোটামুটি বিভিন্ন রকম বন্দুকের বিভিন্ন রকম রেঞ্জ হয়, তো সেই রেঞ্জের ক্ষেত্রে উন্নতি হওয়া, যাতে তার ডেটারেন্স পাওয়ার অনেক বেশি বৃদ্ধি পায়, সেগুলো কিন্তু পাবে। অ্যাকচুয়ালি এই নিয়ে বহু মানুষ আমাকে অনেক কথা বলতে পারে, কিন্তু যেটা মুনি ঋষিরা বলেছেন আমি সেটাই কোট করছি। সেটা হচ্ছে আমাদের বিভিন্ন টেকনোলজিক্যাল আপডেশন মানে কি, মানে হচ্ছে আমরা এই পৃথিবীর মধ্যে, যেমন ধরুন এই মোবাইল, এর মাধ্যমে কথা বলছি, তো এটার প্রতি আসক্তি আছে। দেখবেন বাসে, ট্রামে, ট্রেনে বিভিন্ন বয়সের মানুষেরা মোবাইল করে। আজ থেকে 10-12 বছর আগেও কিন্তু এই জিনিস কখনো দেখা যেত না, কিন্তু এখন দেখা যায় মানুষ অন্যান্য জিনিসগুলোকে কার্টেল করে, কোথাও থেকে তো টাইম কার্টেল করে এখানে প্রবেশ করিয়েছে। অবশ্যই এর কিছু পজিটিভ জায়গা রয়েছে, সেটাকে ইউটিলাইজ হচ্ছে, নেগেটিভ জায়গাও আছে, সেটাই ইউটিলাইজ হচ্ছে, দুটোই কিন্তু কনকারেন্টলি আছে। টেকনোলজিক্যাল যে কোনো ডেভেলপমেন্ট, সেটা কিন্তু অ্যাকচুয়ালি মায়াবাদেরই একটা এক্সটেনশন। সেটা আপনাকে এই বিশ্বাস করতে সাহায্য করে যে আপনি এখানে দীর্ঘদিন থাকতে পারেন বা অনন্তকালও থাকতে পারেন। আমি বেশ কিছুদিন আগে একটা মানে একটি বাচ্চার লেখা একটা ওয়েব পোর্টালে দেখছিলাম যে আমাদের সমস্ত যন্ত্রপাতি নাকি আর্টিফিশিয়াল বেরিয়ে যাবে, মানে তিনি সেই বাচ্চাটি কল্পনা করছেন বেরিয়ে যাবে এবং আমরা আবার একটা নতুন দেহ পেয়ে যাব। এবার সেটা পাবো কি না আমি জানি না, কিন্তু কার্যত সেটা সম্ভব নয়, কারণ সেরকমভাবে আমাদের সিস্টেমটাই তৈরি হয়নি। সমস্ত কিছুর একটা লংজিভিটি আছে। আমি যে ফোনটাতে রেকর্ড করছি তার আছে, মানুষের শরীরের আছে, যে কোনো যন্ত্রের আছে, যে কোনো মেটেরিয়াল জিনিস, ইভেন পৃথিবীটির আছে, সৌরমণ্ডলের আছে, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের আছে, যে আমাদের কারণোদকশায়ী বিষ্ণু শরীর থেকে তার লোমকূপের মধ্যে দিয়ে বেরোচ্ছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, ব্রহ্ম অণ্ডের মতো প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে বেরোচ্ছে, সেখানে তিনি গর্ভদকশায়ী বিষ্ণু রূপে আসছেন, আবার নিজেকে ডেরিভেটিভ করে সেখানে ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে ক্ষীরসাগরে থাকছেন। তো ভগবান নিজেকে বিভিন্নভাবে পরিব্যাপ্ত করে সেখানে রয়েছে, কিন্তু আলটিমেটলি সেটার তো একটা এন্ডিং টাইম আছে, সেটা ডিপেন্ড করবে, সেটা হয়তো আমাদের ক্ষমতার অনেক বাইরে, কিন্তু সেটার আছে। তো যে কোনো মেটেরিয়াল জিনিস যা, তাহলে যদি সেটা নাই থাকতো, তাহলে তো সবার আগে যারা ডক্টর আছেন মহান মহান পৃথিবীতে, তারাই তো সবার আগে ইমমর্টাল জায়গাটা পেতে পারতেন, কিন্তু সেটা তো সম্ভব নয়। তো আমাদের শরীর ন্যাচারাল নিয়মে তার সেন্সেস আসবে, বার্ধক্য আসবে ভেতর দিক থেকে বাইরের দিক থেকে, এবং আস্তে আস্তে মৃত্যুমুখে পতিত হওয়া। এই ন্যাচারাল প্রবৃত্তিটার বিরুদ্ধে হচ্ছে সায়েন্স এবং টেকনোলজি কি বলছে। হ্যাঁ, বলতেই পারে আমরা ওষুধ খেয়ে বা বিভিন্ন মাধ্যমে আমাদের অনেক অসুস্থ শরীরকে আমরা বেশ কিছুটা সময় বাঁচিয়ে রাখতে পারি বিভিন্ন আর্টিফিশিয়াল যন্ত্রপাতির মাধ্যমে। কিডনি খারাপ হয়ে গেছে, ডায়ালিসিস করা হচ্ছে, দেখা গেল নর্মাল রাখলে হয়তো পেশেন্টটি 3 মাসে মরে যেত, দেখা যাচ্ছে সে হয়তো 5 বছর, 8 বছর, 10 বছর বেঁচে আছে। তো অবশ্যই সেটা, কিন্তু আলটিমেট ফর্মেশনটা কি টেকনোলজি, তার মানে সেটা কি কেউ করবে না? সে তো অবশ্যই করবে, কিন্তু তার মানে এটা নয়। আপনাকে কিন্তু রাহু কি করছে, আপনাকে ওই জিনিসটার সাথে যুক্ত করে দিচ্ছে। মানে আমি যদি 10 বছর আয়ু বাড়াতে পারি, তাহলে আমি 50 বছর কেন পারবো না, 100 বছর কেন পারবো না, 500 বছর কেন পারবো না? নিশ্চয়ই পারি, এরকম কোনো উপাদান আছে, সেই দিকে আপনাকে নিয়ে যাবে। আপনি ভুলে যাবেন যে মানুষের পক্ষে একটা সার্টেন লিমিটের পরে সেগুলো কোনো যন্ত্রপাতি আর
ফাংশন করে না, কোনো ওষুধই আর ফাংশন করে না, এই সেন্সটা আপনাকে ভুলিয়ে দেবে। তো সেইটার জন্যই ইনোভেশন, টেকনোলজি বা টেকনোলজিক্যাল আপগ্রেডেশন কিন্তু রাহুর সাথে ডাইরেক্টলি যুক্ত, শনির সাথেও যুক্ত। শনি তার কোর ফরমেশনটা তৈরি করে, রাহু তার বুদ্ধি, মানে যেখান থেকে জিনিসটার উৎপত্তি হচ্ছে, সোর্স, সেটাকে দর্শায় দুটোর মধ্যে। এখানে দেখবেন যে রাহু এবং শনি দুজনেই দুজনের নক্ষত্রে শিফট করে যাবে, সম্ভবত 16 বা 17ই আমাদের জানুয়ারি 2026 থেকে শনিও নিজের নক্ষত্রে শিফট করে যাবে। এই সময়টি কিন্তু অত্যন্ত বেটার টাইম, তারপর থেকে 5.5 মাস সময় বেটার টাইম। মধ্যেখানে বুধ শুধু কুম্ভের ঘরে রাহুর কাছাকাছি জায়গায় এসে বকরি থাকবে 22-23 দিন, সেই সময়টুকু ব্যতি রেখে, সেটা ফেব্রুয়ারি মাসের 25 থেকে মার্চ মাসের 24 তারিখ পর্যন্ত 26 সালে। তো যাই হোক, এখানে যে অংশগুলোতে তৈরি করবে সেটা হচ্ছে তীব্রগতি, ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের কারকতা তৈরি করবে, কানেক্টিভিটি বা কমিউনিকেশনের গুণ বৃদ্ধি করবে। দেখুন, নবম স্থান মিথুন থেকে 9th হাউস, মিথুনের গুণ কি? তার কারকতা বৃদ্ধি করা। তো বৃহস্পতি সেখানে রয়েছে, সেই রাহুকে দৃষ্টি দেবে, তার ফলে আমাদের কমিউনিকেশন, কারকতা, যেটা আমি এ সময় বলেছিলাম যে মোটামুটি বুধ বকরি হওয়ার 1-1.5 দিন আগে থেকে 1 ডিসেম্বর পর্যন্ত সারা পৃথিবীতে বিভিন্ন রকম ইন্টারনেট আছে, ফোন পরিষেবা আছে, এগুলোতে কিন্তু ব্যাপক সমস্যা দেখা দেবে। সেই জায়গাটা ঠিক উল্টো কথা এখানে বলছি, যে এক্ষেত্রে পজিটিভ ফল দেবে আর কি। তাছাড়া বিভিন্ন রকম যে ব্যবসার কথা আমি বললাম, হেভি এবং কোড ইন্ডাস্ট্রি, সেখানে বেটার ফল দেবে। আচ্ছা, মেটেরিয়াল ওয়ার্ল্ডকে প্রতি আকর্ষণ বৃদ্ধি করবে এবং সেই সংক্রান্ত যে কর্মকাণ্ড আছে, বিভিন্ন রকম অ্যামিউজমেন্ট পার্ক, যন্ত্রপাতি, খেলা, বিভিন্ন রকম ভিডিও গেম, কিছুদিন আগেও বেশ কিছু ভিডিও গেম এই লকডাউন পিরিয়ডে ব্যাপক সাফল্য পেয়েছিল, বাণিজ্যিক সাফল্য, সেই সংক্রান্ত জায়গা, বিভিন্ন সিনেমা যেগুলো দেখবেন জুন মাস পর্যন্ত ব্যাপক সফলতা পাবে, মানে বাণিজ্যিকভাবে সফল হবে সমস্ত সিনেমার টেকনোলজি, তার ভিএফএক্স, এগুলো কিন্তু ব্যাপক উন্নত হবে আর কি। আচ্ছা, রাহু সবসময় নতুন যে প্রবাবিলিটি ফ্যাক্টর আছে তাকে কিন্তু সবসময় দর্শায়, মানে অসম্ভব। 6 বলে 36 রান বাকি, দেখা গেল যে 4টে বলে 4টে 6 মেরে দিল ব্যাটসম্যান, এরকম, তখন হয়তো বোঝা গেল যে হ্যাঁ, এই ম্যাচ সে জিতেও যেতে পারে। এরকম ধরনের অসম্ভবকে সম্ভব করার কাজের জন্য রাহু ভীষণ অ্যাক্টিভ। কিন্তু রাহু কখনো একা কাজ করে না, রাহু ইন কোলাবোরেশন উইথ আদার প্ল্যানেট বা তার যে প্রভাব, তার মাধ্যমে সেগুলো সে করবার চেষ্টা করে। কিন্তু রাহুর যেটা সব থেকে মানে এই ঘরে যে ডিসপোজিটর শনি, সে কিন্তু মোটামুটি ডিসেম্বরের 10 তারিখের আগে ফল দেওয়ার মতন জায়গাতে নেই। তার ফলে রাহু এখানে প্রবেশ করার পরে প্রথম আড়াই সপ্তাহ সে কিন্তু খুব একটা ফল প্রদান করতে পারবে না, আনসার্টেনটি দেবে। শনি যখন কম্বাসনে যাবে অ্যাকচুয়ালি, অর্থাৎ রবি যখন মীন রাশি দিয়ে যাবে চৈত্র মাসে, সেই সময়ের প্রথম 15 দিন, মানে মার্চ মাসের 15 তারিখ থেকে মার্চ মাসের এন্ড পর্যন্ত রবি যখন স্যাটার্নকে ক্রস করে কম্বাস্ট করে দিয়ে যাবে, সেই সময়ও কিন্তু রাহু আনসার্টেনটি তৈরি করবে। অর্থাৎ এই ঘরের ডিসপোজিটার যখন যখন নেগেটিভ থাকবে তখন আনসার্টেনটি তৈরি করবে। হ্যাঁ, তো সেগুলো বোঝার ব্যাপার আছে আর কি। আচ্ছা, শনি যত পজিটিভ ফল দেবে, এখানে রাহুর পজিটিভ ফল দেওয়া, মানে যেহেতু বৃহস্পতি দ্বারা দৃষ্ট রয়েছে, মেটেরিয়াল পজিটিভ ফল বলছি, সেটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু ব্যাপক পজিটিভ চেঞ্জ আসবে। আমি কিছুদিন আগেও আপনাদের বলেছি, অনেক প্রোগ্রামের মধ্যে মধ্যে ছোট করে বলেছি যে বৃহস্পতির যে অতিচার গতি আছে 22 সাল থেকে শুরু হয়েছে ইন কোলাবোরেশন উইথ স্যাটার্ন অ্যান্ড রাহু, সে কিন্তু 32 সাল পর্যন্ত চলবে এবং পৃথিবীর ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সংগঠিত করে দিয়ে চলে যাবে। কোর এবং বেসিক ফান্ডামেন্টাল
কোয়ালিটিগত চেঞ্জ সেখানে সংগঠিত হবে এবং যে কোনো পরিবর্তন ঘটতে গেলে একটা দোদুল্যমানতার মধ্যে দিয়ে সেই পরিবর্তন সংগঠিত হয় এবং রাহু সেক্ষেত্রে একদম মানে বলতে পারা যায় ফিটেস্ট ক্যান্ডিডেট। তো বিভিন্ন রকম এই দোদুল্যমানতার মধ্যে দিয়ে সমাজে সেই পজিটিভ পরিবর্তন আসবে এবং তার মধ্যে একটি আছে বিভিন্ন রকম, যেরকম আমাদের করোনা এসেছিল, বিভিন্ন রকম ক্রনিক ডিজিজ, তার সাথে যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন রকম রোগ ব্যামো, সেই সংক্রান্ত ব্যাপার, ন্যাচারাল ক্যালামিটিসের মধ্যে দিয়ে কিন্তু নতুন যুগের ক্ষেত্রে সূচনা তৈরি করবে। দেখুন, যুগ পরিবর্তনের ক্ষেত্রে যেটা সব থেকে বড়, আমাদের কিভাবে হয়েছিল, সমুদ্র মন্থন হয়েছিল। তো সমুদ্র মন্থনের ফলে অমৃত উঠেছিল, বিষও উঠেছিল। তো সেক্ষেত্রে এবং সেই অমৃতই কিন্তু পান করতে রাহু এসেছিল। তো রাহু এই যে কোনো প্রকার মন্থনের সাথে কিন্তু খুব প্রবলভাবে যুক্ত আছে এবং তাকে এই সৌরজগতের মধ্যে প্রবৃষ্টই করানো রয়েছে, কিন্তু শুধুমাত্র এই মেটেরিয়াল জায়গাটাকে সে যাতে মানুষের মধ্যে ডিমান্ড তৈরি করতে পারে। ডিমান্ড এবং সাপ্লাই এ দুটো থাকলে পরেই পুরো পৃথিবী পরিচালিত হবে মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে। তো সেটাই কিন্তু রাহু প্রত্যেকটা মানুষের মধ্যে প্রায় কম বেশি সে সঞ্চালিত করে এবং সেইভাবে পৃথিবী পরিচালিত হয়। তো এটাও কিন্তু মনে রাখবেনই, এই যে আমি যে এর আগে বললাম যে যুদ্ধ বিগ্রহ, রোগ ব্যামো, বিভিন্ন রকম বন্ধুতা শত্রুতা, বিভিন্ন টার্বিউলেন্সের মধ্যে দিয়ে যে মন্থন সংগঠিত হচ্ছে, ন্যাচারাল ক্যালামিটিস, তার মাধ্যমেই কিন্তু এই পুরো পরিবর্তনটা সংগঠিত হবে এবং এটা অবশ্যই পজিটিভ পরিবর্তন। তবে রাহুর এই নক্ষত্র পরিবর্তন কিন্তু প্রথম 6 মাস অবশ্যই বেটার ফল প্রদান করবে। আমি একটু লগ্নভিত্তিক আপনাদের বলে দিচ্ছি। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন রাহু 11th হাউস দিয়ে গোচর করছে। 11th হাউস ন্যাচারালি তার লক্ষ্য পূরণের বা অভীষ্ট, তার যে আশা পূরণের ঘর। সেক্ষেত্রে যে সমস্ত মানুষ বিভিন্ন রকম অ্যাডভাইজারি, বিভিন্ন রকম ধরুন কাউন্সিলর, বিভিন্ন রকম হিলার, অ্যাস্ট্রোলজার, এ সমস্ত কাজের সাথে যুক্ত আছেন, লয়ার আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এ রাহু বেটার ফল দেবে। এই ব্যাপারটা অনেকের ক্ষেত্রেই রিপিটেশন হবে, এই হিলিং রিলেটেড কথাটা। কিন্তু বিষয় হচ্ছে, যেহেতু শনি বর্তমানে ফল প্রদান মানে দ্রুত ফল প্রদানের মতন সিচুয়েশনে বসেনি, তার ফলে ফল প্রদান করতে করতে আপনাকে ডিসেম্বরের প্রায় 3rd উইক অবধি নিয়ে নেবে, তার আগে দেবে না। কারণ মঙ্গলের পোস্টিং ও মঙ্গলের কম্বাসনও থাকবে। সে 9th হাউসে প্রবেশ করে গেল, আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড, সে কিন্তু প্রাথমিক ক্ষেত্রে ফল প্রদান করতে পারবে না। কিন্তু যাদের ক্ষেত্রে মনে করুন 2 গ্রহণের মধ্যেখানে জন্ম, বা ধরুন যাদের ক্ষেত্রে বকরি মঙ্গল, বকরি শুক্র, রাহুযুক্ত বা রাহুকেতু তার ট্রাইনের মধ্যে অবস্থান করছে, কোনোভাবে গ্রহণ নয় কিন্তু দেখা গেল যে রবি রাহু এক ঘরে রয়েছে, হয়তো প্রথম এবং নবম নবাংশে অবস্থান করছে দুজনে, গ্রহণের কোনো প্রশ্ন আসছে না, কিন্তু তাও অ্যাফেক্টেড, তাহলেও কিন্তু বা খারাপ দশায় রয়েছেন বা হরোস্কোপে শনি দুর্বল আছে, তাহলে কিন্তু এই সময় বেশ কনস্ট্রেইনসের মধ্যে দিয়ে, বেশ প্রতিকূলতার মধ্যে দিয়ে অতিবাহিত হবে। বিশেষত ফাইন্যান্সিয়াল সেক্টর অতিবাহিত হতে বাধ্য। কিন্তু যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে শনি রাহু যতদিন কাছাকাছি আছে, আমি ডেটটা বলেছি যে অন্তত 10ই ডিসেম্বর পর্যন্ত চেষ্টা করবেন কোনো রকম আনকনভেনশনাল বা কোনো ইললেজিটিমেট রিলেশনশিপ থেকে নিজেকে কিন্তু রক্ষা করা, এবং যত রকম অ্যাংজাইটি, হাইপার টেনশন বা ধরুন কার্টিলেজ, লিগামেন্ট এই সংক্রান্ত যাদের সমস্যা রয়েছে বা হাঁটু সংক্রান্ত যাদের কোনো সমস্যা রয়েছে, তারা যেন সেই সমস্যাগুলো নিরাময়ের দিকে বা ডাক্তারবাবুর সাথে রীতিমতন করে, নিজে থেকে কোনো বেশি কিছু প্রচেষ্টা না করা আর কি।
বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, রাহু 10th গোচর আছে এই সময়। যেই না স্যাটার্ন একটু বেটার ফলের জায়গায় যাবে, বিশেষত শনি যখন শনির নক্ষত্রে প্রবেশ করে যাবে, সেটা জানুয়ারি মাসের ওই 3rd উইক মাঝামাঝি সময় থেকে, তারপর থেকে কিন্তু আপনার সার্ভিসে কিন্তু প্রমোশন, স্টেটাস বৃদ্ধি, বিভিন্ন যে সমস্ত ডেজিগনেশন, যে সমস্ত জিনিসগুলো আপনি বহুদিন থেকে কল্পনা করে আসছেন, সেই জায়গাগুলোর একটা লেভেল পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই ফুলফিলমেন্ট দেবে। এবং আমি বলবো বেটার থেকে গুডের দিকে নিয়ে যাওয়ার মতন সিচুয়েশন তৈরি হবে। শনি হরোস্কোপে যদি বেটার থাকে তাহলে ফল প্রদানের ক্ষেত্রে ব্যাপক পজিটিভ কোয়ালিটি এখানে দেবে। এবং যেহেতু বৃহস্পতি আপনাদের 8th এবং 11th হাউসের লর্ড আপনাদের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে প্রপার এনার্জির যে শিফটিং সেটা রাহুর মধ্যে নিয়ে যেতে পারবে, এবং সেটা আপনাদের কর্মক্ষেত্রে যে সমস্ত বাধা বিপত্তি বা বর্তমানে যে অবস্ট্যাকলসগুলো রয়েছে সেগুলো কিন্তু দূর করতে ব্যাপকভাবে সাহায্য করবে এবং গ্রোথ ডেভেলপমেন্ট দেবে। হ্যাঁ, এবং তার সাথে বিভিন্ন রকম অফিসিয়াল ট্যুর, ফরেন ট্যুর, এগুলো কিন্তু আপনাকে দেবে। এবং ক্রনিক যদি কোনো ডিজিজ আপনার থাকে সেটা কিন্তু প্রপার চিকিৎসকের দ্বারা তার কিন্তু হিল হওয়ারও রয়েছে, পজিটিভ জায়গা রয়েছে। বিশেষত কোনো এন্ডোক্রিন গ্ল্যান্ডসের জন্য যদি হয়, ডাইজেস্টিভ পোর্শনে যদি হয়, নার্ভাস সিস্টেম রিলেটেড যদি হয়, এই সংক্রান্ত জায়গা থেকে কিন্তু বেটার ফল দেবে। আপনি শুধু চলাফেরার দিকে একটু নজর রাখবেন। এই রাহু কিন্তু একটু হঠকারিতা বৃদ্ধি করে, তার ফলে অনেক সময় অকস্মাৎ বিভিন্ন রকম দুর্ঘটনা বা সেরকম প্রবাবিলিটি ফ্যাক্টর কিন্তু এক্ষেত্রে তৈরি হয়। মিথুন লগ্নের ক্ষেত্রে বলি, রাহু 9th হাউসে গোচর। 9th হাউসে রাহুর গোচর বহু মানুষই বলে দেখবেন যে তার যে নেচার বা ধর্ম, সেটার অ্যাকচুয়ালি সেখানে একটা ডিস্ট্রাকশন ঘটে। তো সেটা তো অবশ্যই সংগঠিত হবে, কিন্তু কিছুটা তো হবে। কিন্তু 4 তারিখের পরে 4th ডিসেম্বরের পর থেকে বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে থাকবে, তার ফলে সেই জায়গাটায় কিন্তু আপনাকে অবশ্যই পজিটিভ ফল প্রদান করবে। এবং কীরকম পজিটিভ জায়গা আপনাকে বলি, সেটা হচ্ছে আপনার নিজের যে সোশ্যাল কালচারাল অ্যাসপেক্ট আছে, আপনার যে বিভিন্ন রকম লেগেসি ওয়ার্ক ফুটপ্রিন্ট আছে, সেগুলোকে অনেক সময় আপনি হয়তো সেক্ষেত্রে ছোট করবেন না, কিন্তু নিউট্রাল রেখে অন্য কোনো জায়গাকে মহিমান্বিত করে কারোর কাছে প্রিয় হবার একটা চেষ্টা করতে পারেন। কাউকে মহিমান্বিত করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, সেটা করা যেতেই পারে, কিন্তু কোনো উদ্দেশ্য সাধনের জন্য সে কাজটা করা, সেটা কিন্তু করাটা কখনোই ঠিক নয়। এই ধরনের চিন্তাভাবনার দ্বারা কিছু মানুষ বা কোনো মানুষ বা বহু মানুষ আহত হতে পারে। সেই ধরনের ব্যাপারগুলো কিন্তু সবসময় মাথায় রাখা উচিত এই ধরনের কাজের ক্ষেত্রে। মেটেরিয়াল ডেভেলপমেন্ট আপনাকে ব্যাপক দেবে, এবং এই সমস্ত মানুষ বহু কাছের সম্পর্ককে দূরে সরিয়ে সে মানুষ কিন্তু একা, মানে সোলো যাকে বলা যায়, সে কিন্তু নিজের পথে চলা শুরু করবে এবং নিজের ডেস্টিনেশন পর্যন্ত সে পৌঁছাতেও পারবে। এক্ষেত্রে আপনার যশ, খ্যাতি, সম্মান, মান, রেকগনিশন যাকে বলা হয়, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, জার্নি, ভাগ্য, মানে আমাদের লাক যেটাকে বলা হয়, সেখানে ডেভেলপমেন্ট, হ্যাঁ, বিদেশে বিভিন্ন কীর্তি, ব্যবসা, পিতার সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চাপানোতর থাকবে। হ্যাঁ, বৃহস্পতি বা মঙ্গল পোর হলে তাহলে কিন্তু এটা বাড়বে, বাদবাকি জায়গাগুলোতে পজিটিভ ফল দেবে। সন্তানকে নিয়েও একটু চিন্তা থাকবে। বয়স যদি 56 বছরের বেশি হয় এবং সন্তানের ঘরে সন্তান আসার মতন প্রবাবিলিটি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রেও সামান্য একটু টেনশন, অশান্তি সেই জায়গা তৈরি হবে। মেটেরিয়াল প্রপার্টি পারচেসের জন্য খুব ভালো সময় দৃষ্ট হচ্ছে। শরীরের ক্ষেত্রে হজম শক্তিজনিত এবং
গলা থেকে আপার চেস্ট পর্যন্ত বিভিন্ন কাফ অ্যান্ড কোল্ড, অ্যালার্জি, এ সমস্ত জায়গা থেকে সাবধান থাকবেন। কর্কট লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি, রাহু 8th হাউসে গোচর করে, তো 8th হাউসে যখন রাহুর মতন, রাহু নিজের নক্ষত্রে গোচর করে, সে আমাদের না যে ক্ষমতা, সেই ক্ষমতা হঠাৎ করে অনেকটা রেইজ করিয়ে দেয়। কিরকম ধরনের রেইজ? রিস্ক টেকিং মেন্টালিটি তৈরি করে বিভিন্ন রকম ক্ষেত্রে, যে ঠিক আছে একবার তো কাজটা হয়ে গেল, সুতরাং আমি আরও একবার করে দেখি, যদি লেগে যায় তো কাজটা হয়ে যাবে বা আমার কিছু গেইন হবে, এই ধরনের কিছু চিন্তা ভাবনা তৈরি করে। এবং তাতে কিছু বলতে পারেন আমাদের লঘু মস্তিষ্ক বা সুষুম্নাকাণ্ড, এই সমস্ত জায়গাতে যে সমস্ত নার্ভাস সিস্টেমের গুণাবলী আছে, সেগুলো কিন্তু কিয়দাংশে বৃদ্ধি পায়, যেটা আমাদের ইনটিউশন পাওয়ার, সাইকোলজিক্যাল রিডিং এবিলিটি, সাইক্রেটিক হিলিং পাওয়ার, বা সেগুলো নিজেদের মধ্যে একটু বেটারভাবে তৈরি হওয়া, এই সংক্রান্ত জায়গা কিন্তু তৈরি করে। অ্যাস্ট্রোলজার, বিভিন্ন রকম অকাল্টের কাজের সাথে যুক্ত ডক্টর আছেন, বিভিন্ন অন্যান্য হিলার আছেন, অ্যাডভাইজার আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল প্রদান করবে। তবে এক্সপেন্ডিচার খুব হাই করবে, এবং পরিবারের কোনো প্রিয় সদস্যের সময় বয়স যদি 49-এর বেশি হয়, তাহলে কিন্তু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সাবজেক্ট টু দ্যাট, তার ইন্টেন্সিটি কতটা হবে সেটা তো অবশ্যই তার ছকের উপর ডিপেন্ড করবে। হার্টের সমস্যা, আপার ইন্টেস্টাইনের সমস্যা, লিভারের সমস্যা থেকে সাবধান থাকবেন। যাদের মানে স্মোকিং বা বিভিন্ন রকম লাংসে প্রবলেম আছে, তারা কিন্তু এই সময়টা সাবধানে থাকবেন। বিভিন্ন রকম হতে পারে, লাংস রিলেটেড প্রবলেম হতে পারে, এবং জমি সংক্রান্ত কোনো বিবাদ হওয়ার যোগ রয়েছে। যারা বিভিন্ন রকম সেইলার আছেন, বিভিন্ন রকম জলের মধ্যে অনেক অংশে তাদের কাজের ক্ষেত্রে থাকতে হয়, এই সমস্ত মানে যারা ভয়েজ করেন আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বেটার ফল আছে। ট্রান্সফারের ভালো যোগ আছে। যদি আপনার অনেক দিন ধরে কোনো কাজ বা ট্রান্সফার আটকে থাকে, তাহলে এই সময় কিন্তু সেটা পজিটিভলি সংগঠিত হবে। আচ্ছা, সিংহ লগ্নের ক্ষেত্রে রাহু 7th হাউসে গোচর করছে এবং তার নক্ষত্র পরিবর্তন করছে। এবং কর্মক্ষেত্রে দেখুন, রাহুর এই ঘরের যে ডিসপোজিটর আছেন, সে আছেন শনি। তো রাহুর এখান থেকে যে সোজা দিক থেকে পঞ্চম, উল্টো দিক থেকে যে নবম দৃষ্টি আছে, সেটি কিন্তু পরিষ্কারভাবে বুধের ঘরে পড়ছে। এবং যদি সোজা দিক থেকে ধরেন, তাহলে সেটি তুলার ঘর পর্যন্ত আসছে। সেখানে বৃহস্পতির দৃষ্টিও 4th ডিসেম্বর থেকে একসাথে মানে কনকারেন্টলি কনসেন্ট্রেটেড হবে। তো তারপর থেকে কিন্তু কম্পারেটিভলি বেটার ফল আপনাকে দেবে। কিন্তু 10th হাউসে যেহেতু শনির দৃষ্টি থাকবে এবং শুক্র এখন অতিচার গতিতে আছে, এবং রাহু যখন এই নক্ষত্র শিফট করবে, শুক্র তখন তার নিজের মূল ত্রিকোণে থাকবে এবং যথেষ্ট পাওয়ারফুল থাকবে। বুধ শুক্রের ইন্টারচেঞ্জ আছে এই সময়, মানে ক্রস করবে আর কি, দুজনে দুদিকে। তো সেদিক থেকে আমি বলতে পারি যে জব বা ক্যারিয়ারের ক্ষেত্রে মাঝারি থেকে ব্যাপক পরিবর্তন আছে, ডোমেইন চেঞ্জ আছে, ফরেন রিলেটেড কাজ যারা করেন বিভিন্ন, বা স্পাউসের সাথে বা স্পাউসের ফ্যামিলির সাথে কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন, ম্যারিটাল রিলেশনশিপ বা সেই সংক্রান্ত জায়গা থেকে কোনো প্রফেশন বা পৈতৃক কোনো কাজকর্মের সাথে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল প্রদান করবে। সার্টেন এক্সপেন্ডিচার আপনাকে দেবে, বা কারোর বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির জন্য এক্সপেন্ডিচার দিতে পারে। তার সাথে বিভিন্ন রকম ইল টেম্পারমেন্ট, বা সাডেন অ্যাঙ্গার, বিভিন্ন রকম ইমপেশেন্স অ্যাক্টিভিটিস, ইরিটেশন, হাইপার টেনশন, যাদের ক্ষেত্রে রাতের দিকে প্রেশার বৃদ্ধি সংক্রান্ত সমস্যা দেখা দেয়, সেই সমস্যা বৃদ্ধি, তার সাথে ব্লাড সুগারের ফ্লাকচুয়েশন, সেগুলো কিন্তু আপনাকে প্রদান করবে।
তবে মঙ্গল যখন ধনু রাশিতে গিয়ে কম্বাশনটা তার কেটে যাবে, তারপর থেকে কিন্তু কম্পারেটিভলি বেটার ফল প্রদান করবে, মানে অনেকটা এই গোচর। বিশেষত নক্ষত্রের দিক থেকে কোন নক্ষত্রের মধ্যে নক্ষত্র, যে আমরা নানারকমভাবে নক্ষত্র গোচর গণনা করি, তার মধ্যে কোন নক্ষত্রে পড়ছে তার উপরেও কিন্তু এটি কিয়দাংশে নির্ভর করছে। প্যানক্রিয়াস এবং লিভার দুটি সমস্যা থেকেই সাবধান। যাদের বিভিন্ন রকম মিডল লোয়ার ইন্টেস্টাইনে ডাইজেস্টিভ প্রবলেম, বিভিন্ন রকম কনস্টিপেশন রিলেটেড প্রবলেম বা আইবিএস সংক্রান্ত সমস্যা, তাদের ক্ষেত্রে কিন্তু সাবধান। আমাদের স্যাক্রাল এবং কক্সিজিয়াল, এই আমাদের ভার্টিব্রার এই দুটো অংশের ক্ষেত্রে কিন্তু নজর রাখবেন। এখানেই কিন্তু অ্যাকচুয়ালি এর পাওয়ার অফ মানে মূলাধার চক্রের যে অংশে অ্যাক্টিভেটেড থাকে সেই অংশকে নির্দেশ করে। শনি যদি স্ট্রং না থাকে হরোস্কোপে, তাহলে কিন্তু সেটা নেগেটিভলি বৃদ্ধি পেতে পারে। যাদের ক্ষেত্রে ফ্ল্যাট ফিট আছে তারা কিন্তু মানে মেডিকেটেড শু ইউজ করবে অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইস। কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, সেটা হচ্ছে 6th হাউসে রাহু নিজের নক্ষত্রে প্রবেশ করতে চলেছে আর কি। তো 6th হাউস থেকে মানে রাহুর যে পোস্টিং 6th হাউসে এবং যে নক্ষত্রে আসবে, এবং বৃহস্পতি যেহেতু 4th 7th লর্ড সে কর্তৃক দৃষ্ট হচ্ছে, তার ফলে কর্মক্ষেত্রে তথা কার্মিক উন্নতির ক্ষেত্রে যে সমস্ত মূলত অবস্ট্যাকলসগুলো থাকে, যেরকম মানুষের বিভিন্ন রকম এনমিটি থাকে, অপোনেন্টস থাকে, ডিফারেন্ট ভিউ পয়েন্টের মানুষজন থাকে, যার সাথে বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউনস হয় রিলেশনশিপের, যেগুলো কর্মক্ষেত্রে ইফেক্ট ফেলে বা বিভিন্ন রকম মানসিক স্ট্রেস তৈরি করে, সেই সংক্রান্ত জায়গাগুলো থেকে কিন্তু আপনাকে সম্পূর্ণ এক্সেম্পট করবে এই সময়তে। দশা যদি একটু বেটার হয় তাহলে এই এক্সেমশন অবশ্যই প্রায় পুরোপুরি আপনাকে দেবে। তাছাড়া কন্যা এবং তুলা দুজনের ক্ষেত্রেই যারা বিভিন্ন রকম মিডিয়েটার আছেন, যাদের আমি বলছিলাম একটু আগে, বিভিন্ন রকম হিলার আছেন, বিভিন্ন রকম ডক্টর আছেন, লয়ার আছেন, অ্যাস্ট্রোলজার আছেন, বিভিন্ন রকম যারা ফাইন্যান্সিয়াল বা অন্যান্য সোশ্যাল জায়গায় যারা বিভিন্ন অ্যাডভাইস দেন, বিভিন্ন সাইকোলজিক্যাল অ্যাডভাইজার, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত প্রফেশনের সাথে যুক্ত ব্যক্তিবর্গের যথেষ্ট ডেভেলপমেন্ট, তথা যাদের জন্য তিনি সেবা প্রদান করছেন সেই সমস্ত মানুষও কিন্তু প্রপার এখান থেকে জাস্টিস অবশ্যই পাবেন। এবং সব থেকে বেস্ট প্রফেশনও বলতে পারেন, ফরেন ট্রেডের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই ভালো এফেক্ট দেবে। কিন্তু সেটি কোনো ইলেকট্রনিক্স বা টেকনোলজিক্যাল রিলেটেড মানে টেকনিক্যাল গুডস যদি হয়, ইঞ্জিনিয়ারিং গুডস হয়, তাহলে কিন্তু অনেক আরও বেটার ফল দেবে। আপনার ক্ষেত্রে সহ্য ক্ষমতা, কনভিকশন পাওয়ার, বিভিন্ন রকম ভিগিয়ার, বিভিন্ন রকম স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ, এগুলো বৃদ্ধি করবে। বাট যাদের ক্ষেত্রে মঙ্গল হরোস্কোপে ডিস্টার্বড আছে, 3rd এবং 8th হাউসের লর্ড মঙ্গল সে ডিস্টার্বড আছে কোনোভাবে, তাহলে কিন্তু আপনার এই যে এই কনভিকশনটা সেটা কিন্তু ভীষণ রকম অবস্টিনেন্সে কনভার্সন হয়ে যাবে। অবস্টিনেন্স মানে যেটাকে বলা হয় প্রচণ্ড রকম একগুয়েমি জেদ, যেখানে স্টিক করে থাকা। এবং দুঃখজনকভাবে যদি শনি দুর্বল হয় তাহলে কিন্তু আপনার পার্সোনালিটি এবং বিহেভিয়ারাল প্যাটার্নের ক্ষেত্রে খুব নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। সুতরাং সেই বিষয়ে সাবধান থাকার দরকার আছে আর কি। জেনারেলি যেহেতু 10th হাউসে জুপিটার আছে এবং সে সরাসরি রাহুকে দেখছে, সুতরাং এবং রাহুও তাকে দেখছে, এবং দ্বিতীয় ঘরে দুজনের দৃষ্টি থাকবে 4th হাউসের 4th ডিসেম্বরের পর থেকে তুলার ঘরে, তো আপনার কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি, যশ, প্রতিপত্তি বৃদ্ধি সেটাও কিন্তু বেটার শো করছে। ভালো দশা এবং ছকের যদি স্ট্রেংথ বেটার থাকে তাহলে অফকোর্স আপনি এ সময় ভালো ইম্প্যাক্ট পেতে চলেছেন, নিঃসন্দেহে বলা যায়। আপনার ক্ষেত্রে মিডিল লোয়ার অ্যাবডোমেন, বিভিন্ন রকম
গাইনি পোর্শন সেই জাতীয় কোনো সমস্যা যদি দেখেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। ইভেন মিডল লোয়ার অ্যাবডোমেনে যদি কোনো ডাইজেস্টিভ ট্র্যাকে সমস্যা থাকে সেদিক থেকেও নজর রাখবেন। যাদের ক্ষেত্রে মনে করুন কোনোভাবে গল ব্লাডার বা এই সংক্রান্ত জায়গায় সমস্যা রয়েছে, মিডিল ডাইজেস্টিভ ট্র্যাকে কোনো সমস্যা রয়েছে, ইন্টেস্টাইনে, ডাক্তারবাবু কোনো ওষুধপত্র দিচ্ছেন এবং স্ট্রিক্ট কিছু রেগুলেশন দিয়েছেন, সেগুলো কিন্তু একদম টু দ্য লেটার্স ফলো করে চলবার চেষ্টা করবেন। তুলা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 5th হাউসে রাহু আছে, তো আপনার ক্ষেত্রে কিন্তু 5th হাউস মানে আমাদের রাহু যখন 5th হাউসে থাকে আমাদের যত রকম সামাজিকভাবে আমাদের যত রকম প্রচার প্রসার বা আমাদের যত কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, কানেক্টিভিটি সেগুলোকে কিন্তু উন্নত করে। এবং সেই ঘরের ডিসপোজিটর শনি যদি বেটার থাকে তাহলে কিন্তু এই সমস্ত কোঅর্ডিনেশনগুলোকে বা কানেক্টিভিটিগুলোকে একটা অংশকে কিন্তু অবশ্যই কর্মে রূপান্তরিত করা যায়। যাই হোক, আপনার ক্ষেত্রেও বলবো বিভিন্ন রকম যারা হিলার আছেন, অ্যাডভাইজার আছেন, কাউন্সিলর আছেন, আরবিট্রেটর আছেন, বিভিন্ন ডক্টর লয়ার যারা আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ডিসিশন মেকিং এবিলিটি তৈরি করবে। তাছাড়া ধরুন লজিক, ইনটিউশন পাওয়ার, আপনাদের কম্প্রিহেন্সিভ কনসেপশন পাওয়ার, সেগুলো কিন্তু তৈরি করবে। বিভিন্ন লিডারশিপ এবিলিটি কিন্তু এক্ষেত্রে তৈরি করবে। আপনার ডিজায়ার লেভেল কিন্তু ভীষণভাবে হাই হয়ে যাবে এবং সেই ডিজায়ারকে ফুলফিলমেন্ট করতে কিন্তু আপনাকে প্রথম 20 দিন রাহু নক্ষত্রে প্রবেশ করার পরে পরবর্তী 20 দিন কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে জায়গাটাকে ঠিক করবার জন্য। যারা বিভিন্ন কমিশন বেসড কাজকর্ম করেন, কমিশনিং এজেন্টের কাজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো যোগ দৃষ্ট হচ্ছে। ব্রোকারেজ টাইপ অফ ওয়ার্ক, বিভিন্ন ল্যান্ড বা বিভিন্ন ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও ভালো যোগ এ সময় দৃষ্ট হচ্ছে আর কি। যারা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং, বিভিন্ন ধরুন বিউটি প্রোডাক্ট বা এই সমস্ত ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ইনস্টিটিউটের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও বেটার ফল দেবে। বিভিন্ন ধরুন একটু হায়ার এডুকেশনের সাথে যুক্ত মানুষজন যেখানে রয়েছেন তাদের ক্ষেত্রেও, মানে প্রফেসর বা রিডার, লেকচারার এরা যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো বেটার ফল দেবে। সন্তানকে নিয়ে স্লাইট একটু দুশ্চিন্তা থাকবে এবং তার এডুকেশনের জন্য একটু খরচপত্র বেশি হবে, কিন্তু মোটের উপরে কিন্তু বেটার সময় আপনাকে প্রদান করতে চলেছে। জাস্ট এন্ড অফ দিস মান্থ আপনি ভালো সময় পাবেন। শরীরের ক্ষেত্রে বোথ দ্য কিডনিস এবং লোয়ার অ্যাবডোমেনের দিকে নজর দেবেন। তার সাথে লিভার, যাদের ক্ষেত্রে ফ্যাটি বা বাল্কি এরকম কিছু টাইফয়েড জন্ডিস হয়ে গেছে বা অন্যান্য কোনো ডিজিজ হয়েছে, ডক্টর কিছু প্রিকশনারি মেজার নিতে বলেছে, সেগুলো কিন্তু টু দ্য লেটার্স নেওয়ার চেষ্টা করবেন। অর্থোপেডিক জায়গা থেকেও কিন্তু সাবধান থাকার চেষ্টা করবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, 4th গোচর বৃশ্চিক লগ্নে এবং 8th হাউসে জুপিটার চলে যাবে আর 4 তারিখের পরে, এবং সেখান থেকে 8th হাউস থেকে 4th হাউসের রাহুর ওপরে সে তার নবম দৃষ্টি দেবে। তো 8th হাউসের যে একটা ইমেন্স এনার্জি যেটা ক্রিয়েটেড বাই দ্য জুপিটার দেবগুরু, সে কিন্তু রাহুর ওপরে সঞ্চারিত হয়ে আপনার মধ্যে অসম্ভব রকম রেস্টলেসনেস, ইমপেশেন্স, তার সাথে যেহেতু 10th হাউসে কেতু আছে, ফলে নন এক্সিকিউশন অফ ওয়ার্ক, প্রচুর রকম দৌড়ঝাঁপ বৃদ্ধি, কিন্তু কাজে সেই পরিমাণ সফলতা প্রদানের ক্ষেত্রে কিন্তু অবস্ট্যাকল আপনার কিন্তু তৈরি হবে। মোটের ওপরে কিন্তু ফলটা সেটাই দেবে। তাছাড়া ডিজায়ার লেভেল বেশি বাড়িয়ে দেবে, প্রচুর দৌড়ঝাঁপ, অ্যাবোর্টিভ জার্নি, এবং যেখান থেকে আপনি কিন্তু মানে কোনো কংক্রিট ডিসিশনে পৌঁছে সেই কাজকে করা বা কাজ করার পরে কোনো বেটার ডিসিশনে পৌঁছানো, সেই জায়গা থেকে কিন্তু আপনার একটা ত্রুটি এখানে থেকে যাচ্ছে, মানে একটা গ্যাপ থেকে যাচ্ছে আর কি, যে গ্যাপটা আপনাকে কাজ করে সন্তুষ্টি, মানে মেন্টাল যে আমাদের কন্টেনমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু দেবে না।
তাছাড়া স্যাটার্ন এখন যেখানে রয়েছে, নবাংশেও যেখানে রয়েছে, আপনার সমস্ত কাজকে অত্যন্ত স্লো প্রোগ্রেস করে দেবে, সে 18 মাসে বছর হওয়ার মতন। এবং কোনো কাজ, বিশেষত সেটা যদি কোনো আইন কানুন ঘটিত কাজ হয়, তাহলে কিন্তু ভীষণ টাইম নিয়ে নেবে সময়টা। তো সেটা থেকে যতটা একটু স্পিডি করতে পারেন সেটা দেখবেন। বাট যারা বিভিন্ন রকম বিদেশে আছেন বা বিদেশ রিলেটেড কাজের বা ব্যবসা বা বিভিন্ন মোবাইল, ইন্টারনেট, বিভিন্ন রকম এই জাতীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বা ইলেকট্রনিক গুডস, বিভিন্ন অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ওয়েলনেস প্রোগ্রামের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কম্পারেটিভলি বেটার ফল দেবে। কিন্তু জুপিটার 12th হাউসে দৃষ্টি আছে এবং মঙ্গল তার দ্বিতীয় আছে, তার ফলে অন্তত শুরুর দিকে নভেম্বর মাস তো অবশ্যই, এবং ডিসেম্বরেও 3rd হাউসে যাবে এবং কেতুর অ্যাম্বিয়েন্সের মধ্যে 9th 5th অ্যাম্বিয়েন্সের মধ্যে চলে আসবে, ফলে হাই এক্সপেন্ডিচার কিন্তু আপনাকে অবশ্যই দেবে। অনেক সময় শো অফ করবার জন্য এক্সপেন্ডিচারও কিন্তু বৃদ্ধি পাবে। জুপিটারের এক্ষেত্রে 2nd এবং 4th দৃষ্টি, স্পেশালি 2nd দৃষ্টি, ফাইন্যান্সিয়াল ব্যালেন্সটা যদি একটু বেটার দশায় থাকেন, তাহলে কিন্তু অবশ্যই কিছুটা নেগেটিভ এফেক্টকে দূর করতে সাহায্য করবে। যারা বিভিন্ন ওল্ড এজ প্ল্যানিং বা ইমুভেবল প্রপার্টি এ সমস্ত কিনবার বা বানাবার চেষ্টা চরিত্র করছেন, কোনো জমি সংক্রান্ত কেনা, কমার্শিয়াল প্লট, এ সমস্ত কেনা বেচার চেষ্টা করছেন, বিশেষত পারচেসের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বেটার ফল দেবে। ভেহিকেলের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল দেবে, বাট ভেহিকেল থেকে এক্সপেন্ডিচার খুব হাই আছে, সে বিষয়ে সাবধান। মুখ্যত লিভার, প্যানক্রিয়াস এবং ডান দিকের লাঙের দিকে নজর রাখবেন। আর যাদের চোখের পাওয়ার খুব দ্রুত বাড়ছে বা হার্ড অফ হিয়ারিং আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু চিকিৎসকের পরামর্শ টু দ্য লেটার্স মেনে চলবে। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন স্যাটার্ন যে কনস্ট্রেইনস আপনার লাইফে মোটামুটি গত প্রায় 3 মাস ধরে তৈরি করে রেখেছে, সেটা সব থেকে এক্সট্রিম পিক পয়েন্টে বর্তমানে রয়েছে। তো সেই পিক পয়েন্টে রাহু যেই না 20 ডিগ্রি তার থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করবে, এবং বাই দ্য প্যাসেজ অফ টাইম স্যাটার্নও ডাইরেক্ট হবে এবং আস্তে আস্তে ডিস্টেন্স দুজনের মধ্যে বাড়তে থাকবে, নবাংশ ভিত্তিকও যথেষ্ট পরিবর্তন হতে থাকবে। তখন থেকে কিন্তু আপনার মধ্যে বিভিন্ন প্রকার পজিটিভ ফোর্স, স্পেশালি কনভিকশন, স্ট্রেংথ, পাওয়ার বা তার প্রপার এক্সিকিউশন, সেগুলো কিন্তু খুব ব্যাপকভাবে আপনার কাজের ক্ষেত্রে সংগঠিত হবে এবং আপনার কর্মক্ষেত্র, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, আপনার কাজের পরিবেশ, আপনার অফিস, সে সমস্ত জায়গায় ডেকোরেশন, বিউটিফিকেশন, মোরওভার আপনার যে এমপ্লয়িজ আছে তাদের যে গুণগত মান, সেগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেতে থাকবে এবং মোটের উপরে একটা সিস্টেম টু বি অপারেটেড ফর দ্য বেটারমেন্ট অফ ইউ অ্যান্ড ইউর কোম্পানি, দুজনের জন্য, এবং যারা কাজ করছেন তাদের জন্য তো অবশ্যই সেটা আপনাকে কিন্তু দেবে। এবং সব থেকে যেটা বড় ব্যাপার, আপনার মধ্যে বিভিন্ন প্রকার হিলিং যে কোয়ালিটি, আমি একটু আগে বলছিলাম যে এই কথাটা অনেকবার বলা হবে, সেই হিলিং কোয়ালিটি কিন্তু আপনার মধ্যে প্রদান করবে। এবং সেটা এই কোয়ালিটির মধ্যে যারা ইনক্লুডেড আছেন, ডক্টর আছেন, বিভিন্ন প্রকার লয়ার আছেন, বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছেন, নর্মাল অ্যাডভাইজার আছেন, অ্যাস্ট্রোলজার আছেন, সাইকোলজিক্যাল অ্যাডভাইজার আছেন, বিভিন্ন রকম যারা কাউন্সিল করেন, তাদের ক্ষেত্রে কিন্তু গুণগত মান অনেক এনরিচড হবে তাদের। তার ফলে কি হবে, যারা ইনকামবেন্ট আছেন তারা কিন্তু উপকৃত হবেন। অ্যাকচুয়ালি আপনি নার্ভাস সিস্টেম এবং হজম শক্তি, বিশেষত আপার অ্যাবডোমেনের জায়গা থেকে নজর রাখবেন এবং স্পাউসের সাথে রিলেশনশিপ যতটা সম্ভব দূরদর্শিতার সাথে মেনটেন করবার চেষ্টা রাখবেন। মকর লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে 2nd রাহু আছে, দ্বিতীয় ঘরে রয়েছে এবং শতভিষা নক্ষত্রে। দেখুন দ্বিতীয় ঘর থেকে আমরা ফুড, ফ্যামিলি, ফিনান্সকে দেখি। তো রাহুর মতন প্ল্যানেট যদি কখনো 2nd হাউসে থাকে, বৃহস্পতি দৃষ্ট আছে অবশ্যই, কিন্তু শনি এখন যেহেতু খুব
খুব একটা পজিটিভ বল প্রদানের মতন জায়গায় নেই। সুতরাং সে কিন্তু আপনাকে যে খুব একটা পজিটিভ ফ্যাক্ট বা অন্তত প্রথম 2-2.5 মাস সেটা কিন্তু প্রদান করার মতন জায়গাতে থাকবে না। তবুও আমি বলবো যে একটু যারা বিভিন্ন রকম মস্তিষ্ককে বিভিন্নভাবে পরিচালনা করে একাধিক উপায়ে অর্থ উপার্জন করবার জন্য পরিচালিত করতে পারেন, তার সাথে শারীরিক ক্ষমতাকেও অনেকটা বেশি এনহ্যান্স করে পরিচালনা করতে পারেন, তাদের জন্য বেটার আছে। অর্থাৎ মোর দ্যান ওয়ান, হ্যাঁ, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে। পরিবারের যারা সদস্য আছে তারা যদি একটু বড় হয়, মানে সন্তানাদি যাদের ক্ষেত্রে বলছি, তাদের মধ্যে কিন্তু একটি ইডিওলজিক্যাল ডিফারেন্স হতে পারে এবং টু সাম এক্সটেন্ট ডিসইন্টিগ্রেশন মে বি কজড ওভার ইয়োর ফ্যামিলি। বৃহস্পতির পজিটিভ কিছুটা মুভমেন্টের জন্য একটা খারাপ জায়গা বলছি, যাদের মধ্যে বিভিন্ন হাসমানি বা ইচিং পাম যাদের মধ্যে কোয়ালিটি আছে আর কি, ব্যাড কোয়ালিটি, তো সেইগুলো কিন্তু বৃদ্ধি পাবে। এবার যাই করবেন তার কনসিকুয়েন্সটা চিন্তা করে করবেন, সেটা সবার আগে বলা দরকার। অত্যন্ত কটু কথা এবং বিলো দ্য বেল্ট কথা বলা বা খাওয়া দাওয়ার ক্ষেত্রেও বিভিন্ন অনাচার করা, সেগুলো কিন্তু এই সময়ে বৃদ্ধি পাবে আপনার মধ্যে। বিশেষত আমি বলছি রাহু কিন্তু প্রবেশের পরে পরই শুক্রও কিন্তু তখন অলমোস্ট সে বিশাখা নক্ষত্রেই থাকবে। সে কিন্তু এই জাতীয় কাজে আপনাকে অনেক বেশি প্ররোচিত করবে। তাছাড়া চিন্তা ভাবনা না করে কাজ করা, হঠকারিতা সৃষ্টি করা, সেগুলোও কিন্তু পৌঁছাবে। বহু মানুষ বলে যে রাহু দ্বিতীয় থাকলে মিথ্যে কথা বলেন। মিথ্যে বলে না, এরা যেটা বলেন সেটা হচ্ছে সত্যিটা বলেন না, তার মানে এটা নয় যে মিথ্যে বলেন। অনেক সময় ফ্যাক্ট সাপারেশন করেন, অনেক সময় যতটা বলার দরকার তার থেকে বিষয়টিকে ডাইভারশন করে বলেন, মূল বিষয়টিকে খুব কৌশলে অ্যাভয়েড করে আশেপাশের কথা বিভিন্ন রকম বলেন। মূল বিষয়টা অনেকটা বেশি মানে ধূসর রয়ে যায় আর কি পরিষ্কারভাবে, তো সেটা একটা নেগেটিভ। তবে যেহেতু এখানে স্যাটার্ন কাছাকাছি আছে, তার ফলে কিন্তু ম্যানিপুলেশন করবার মতন টেন্ডেন্সি এখানে তৈরি হবে। তাৎক্ষণিক লাভ বা ধরুন যে কাজকর্মের দ্বারা বিভিন্ন নেগেটিভ লাভ এগুলো করা যেতে পারে, এই ধরনের কিছু নেগেটিভ অ্যাক্টিভিটিসের সাথে কিন্তু যুক্ত হতে পারে। তবে আমি বারবার বললাম যে সমস্ত জায়গায় এ সমস্তভাবে অর্থ ইনকামের যোগ আছে, বিভিন্ন হাসমানি বা এ সমস্ত, তারা কিন্তু এই সমস্ত জায়গায় কাজ করবেন খুব সাবধানে, নাহলে কিন্তু পরের বছর অক্টোবরের 24 তারিখের পর থেকে সিচুয়েশন আপনার এগেনস্টে চলে যাবে। তখন রাহু মঙ্গলের নক্ষত্রে থাকবে এবং প্রবাবলি তুলা রাশির নবাংশে থাকবে, তো খুব অ্যাডভার্স ফল দেবে কিন্তু 27 ফেব্রুয়ারি পর্যন্ত। তো কেয়ারফুল সেই জায়গা থেকে। শরীরের ক্ষেত্রে বলবো এন্টায়ার অর্থোপেডিক পোর্শন, বিশেষত শরীরের মিড পোর্শন থেকে লোয়ার পোর্শন, শোল্ডার পোর্শন নজর রাখবেন। ঘুমের দিকে খেয়াল রাখবেন, এই সাবকনশিয়াস মাইন্ডকে খুব অ্যাক্টিভ করে দেবে। তাহলে ঘুম কেটে কেটে হবে বা কোনো একটা পোর্শনে ঘুম বেশি হবে, পরে হালকা ঘুম হলো। ঘুম ঠিক না হলে কিন্তু এখানে সাইকোলজিক্যাল কিছু ডিসঅর্ডার তৈরি করতে পারে। এরকম যদি কখনো দেখেন তাহলে দেরি না করে সত্তর চিকিৎসকের সাথে পরামর্শ নেবেন, যাতে বিষয়টি নিপিন্দাবাদ করা যায় আর কি। আর যাদের ক্ষেত্রে সাইনাসের সমস্যা, হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, ফ্লাকচুয়েশন হয়, ওষুধ খেতে হয়, তারা কিন্তু কোনো না কোনোভাবে চিকিৎসকের সাথে যোগাযোগ রেখে ব্যাপারটাকে নিউট্রালাইজ করবার চেষ্টা করবেন অন্তত প্রথম 2.5 মাস। যারা নেগেটিভ দশায় আছেন, মনে করুন শুক্রর সাথে কেতু আছে, শুক্রর সাথে রাহু আছে, রাহুর সাথে শুক্র কেতু আছে, বা ধরুন শনির সাথে রাহু আছে, প্রত্যন্তর দশায় শুক্র আছে, বুধের সাথে রাহু আছে, তাদের ক্ষেত্রে কিন্তু
আমি বলবো যে শারীরিক জায়গায় এবং সামাজিক জায়গায় নজর দেবেন, এবং মানে নিজের সাথে কখনো করবেন না, মানে চেষ্টা করবেন যেটা ট্রুথ সেটাকে কনসিডার করা। মানে হঠাৎ আমি অনেক স্পিরিচুয়াল হয়ে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার সেদিকে মন বা অ্যালাইনমেন্ট যতটা গেছে ততটা ফিজিক্যালি আমি যেতে পারিনি। এই গ্যাপটা বোঝার চেষ্টা করবেন, এবং যাকে গুরু হিসাবে মনে করেন তার কথা অবশ্যই শুনে চলার চেষ্টা করবেন, তার নির্দেশ মানার চেষ্টা করবেন, নাহলে কিন্তু হেলথ আপনাকে পরবর্তী 7-8 মাস বেশ গন্ডগোল করবে। আচ্ছা, কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, ফার্স্ট হাউসে রাহুর গোচর। রাহু ফার্স্ট হাউসে গোচর যখন করে তখন তার পার্সোনালিটির মধ্যে ডাইভার্সিফিকেশন আসে। বহু ক্ষেত্রে দেখা যায় তার চিন্তাধারা, বুদ্ধি, তার মানসিকতা, তার রূপান্তর, এগুলো এমন পিকিউলিয়ার হয় যে তাকে অ্যাকচুয়ালি জাজ করা খুব হার্ড হয়ে যায়, তার সম্পর্কে বোঝা বা জাজ করা। তো সেটা থেকে একটু সাবধান থাকার দরকার আছে। এক্ষেত্রে যেটা রাহু প্রাইমারিলি করে সেটা হচ্ছে স্ট্রেংথ বাড়ায়, কনভিকশন বাড়ায়, স্ট্যামিনা দেয়, হ্যাঁ, তারপরে লোক দেখানো স্টেটাস বৃদ্ধি করে, হ্যাঁ, তারপরে হায়ার ইনকাম দেয়, হ্যাঁ, বা স্টেটাস বা এগুলো অনেক সময় দেখবেন এখন বহু মানুষ যাই করে তার একটা ফেসবুক বা বিভিন্ন সামাজিক মাধ্যমে তার একটা ছবি আপলোড করে, কোথাও খেতে গেল, নিশ্চয়ই তার সাথে আনন্দের একটা দিক আছে, কিন্তু একটা সেকশনের মধ্যে কিন্তু সেটা শো করারও একটা ব্যাপার আছে। তার যে গ্রুপ আছে তার মধ্যে সে একটু ক্রেডিবল হওয়ার চেষ্টা করলো যে দেখো আমার একটু মানে সামাজিক স্ট্যাটাসে বৃদ্ধি ঘটেছে। এই ধরনের কিছু অশুভ চিন্তা সেটাই ব্যাপক আকারে তৈরি করে। খারাপ দশায় থাকলে কিন্তু সেটা অবশ্যই করে। বা ইভেন যাদের ক্ষেত্রে মনে করুন জন্মকালীন, এখন যেখানে রাহু আছে তার আশেপাশে স্যাটার্ন আছে, বিশেষত যদি মিনে থাকে, মিনের 15 ডিগ্রির মধ্যে, বা কুম্ভ রাশি বা ইভেন মকরেরও যদি শেষের দিকে থাকে ধনিষ্ঠা নক্ষত্রে, তাহলেও কিন্তু এই জাতীয় সমস্যা তৈরি করবে। আচ্ছা, যারা বিভিন্ন দূরবর্তী স্থানে বা বিভিন্ন ফরেন রিলেটেড বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত আছেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন বা সেই সংক্রান্ত ব্যবসা শুরু করতে চলেছেন, তাদের জন্য কিন্তু কম্পারেটিভলি বেটার সময় রয়েছে। এ সময় না একটু ইনফ্লুয়েন্সিয়াল মানুষের কাছাকাছি মানুষ এসে পড়ে, মানুষ যেরকম কোনো চৌম্বক পদার্থ চুম্বকের সামনে আসলে তার মধ্যে চুম্বকীয় কিছু গুণ তৈরি হয়, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স তৈরি হয়, ঠিক সেরকম হয়। সেই মানুষ, সেই ক্ষমতাওয়ালা মানুষের কাছাকাছি এসে নিজেকে কিছুটা ক্ষমতাওয়ালা বলে মনে করবার চেষ্টা করে, কিন্তু রাহু যেটাই দেয় সেটার মধ্যে সিউডো ব্যাপার থাকে, সেটা কখনোই পুরোপুরি দেয় না। উদ্দেশ্য পূরণ হলে কিন্তু তখন সেই চেয়ারটা তার থেকে টেনে নেওয়া হয়, এবং তখন সে তার অ্যাকচুয়াল আইডেন্টিটিটা বুঝতে পারে যে মানে হি ইজ নাথিং বাট আ ম্যান অফ স্ট্র, সাধারণ মানুষ আমাদের মতন। কিন্তু সে ওই সময় মানুষকে এমন কিছু ব্যবহার বা ছোট বড় কথা বলে দেন যে যেটার জন্য কিন্তু তাকে পরবর্তীকালে হি অর শি হ্যাজ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। বিশেষত ব্যবহারিক প্রকৃতির মধ্যে খুব উন্নাসিকতা সৃষ্টি করে আর কি। মানুষের মধ্যে বিভিন্ন প্রকার অ্যাঙ্গার বা স্ট্রেস ম্যানেজমেন্ট, অল্টারকেশন, খুব ইগো তৈরি করে রাহু আমাদের এসে ভীষণ ইগো তৈরি করে। বিশেষত মঙ্গলের মতন গ্রহ, শুক্রের মতন গ্রহ, রবি যখন পাস করে ওই ঘর দিয়ে যখন পাস করবে তখন দেখবেন যে মানুষের মধ্যে, বা বুধ গিয়ে যখন বকরি হয়ে যাবে কুম্ভ রাশিতে ফেব্রুয়ারির 23-24 তারিখ থেকে মার্চের মোটামুটি 22-23 তারিখ পর্যন্ত, তখন দেখবেন যে যাদের ক্ষেত্রে এই অ্যাসেন্ডেন্ট আছে বা রাশিও থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু এই উন্নাসিকতা বৃদ্ধি করে এবং মানুষকে অনেক সময় ছোট বড় কথা বলে দেয়। সাডেন ইম্পর্টেন্ট কোনো লস হওয়ার কিন্তু যোগ আছে, এটা কিন্তু পরিবারগতভাবেও এর যোগ আছে, অবশ্যই সেখানে ছকের জায়গাটা থাকতে হবে। ডিসইন্টিগ্রেশন পরিবারের মধ্যে কিন্তু বৃদ্ধি করে। হ্যাঁ, ব্যবসা দেখুন 7th হাউসে কেতু আছে, ফলে এবং সেই কেতু কারু দ্বারা দৃষ্ট নয় ইমিডিয়েট, মানে কোনো মেজর প্ল্যানেট দ্বারা দৃষ্ট নয় বা কাছাকাছি কোনো মেজর প্ল্যানেটও নেই,
তার ফলে কিন্তু এরা অনেক সময় ডাইরেকশনলেস হয়ে যায়, একসাথে অনেক কিছু শুরু করে দিল, কোনোটাই ঠিক করে করতে পারছে না, এরকম ধরনের প্রবাবিলিটি তৈরি করে। ফলে নিজের সেলফ অ্যাসেসমেন্ট করে তারপরে কিন্তু কাজ করবার চেষ্টা করবেন। সোশ্যাল ইমেজ অনেক সময় নষ্ট হয় এই বিভিন্ন বিহেভিয়ারাল প্যাটার্ন বা হঠাৎ করে অতি উন্নাসিকতা, মানুষকে এমন কিছু বিলো দ্য বেল্ট কথা বলে দেওয়া, বা মানুষকে কোনো মানুষের হয়তো একটু খারাপ অবস্থা চলছে, খারাপ অবস্থা মানে কি, সেটা মেজরিটি মানুষের ফাইন্যান্সিয়ালি হয়। আমি দেখেছি খুব পরিবারের ক্ষেত্রেও খুব বড় লস হয়ে গেল, মানুষ কিন্তু সেটা খুব, অধিকাংশ মানুষ, সবাইকে নয়, সেটা কিন্তু সহজে কাটিয়ে উঠতে পারে। ফাইন্যান্সিয়াল লস মানুষ কাটাতে পারে না। ফাইন্যান্সিয়াল মানে সেটা ধরুন বিশেষত শেষ জীবনের দিকে এসে তারা সেই জিনিসগুলোকে নিয়ে অতিরিক্ত চিন্তা করে, যখন আর তার জীবনে নতুন করে কিছু সমাজকে তার অতিরিক্ত উপদেশ ছাড়া কিছু দেওয়ার নেই, সেই ধরনের কাজ চিন্তা করে তারা, মানে একদম অ্যাবোর্টিভ চিন্তা আর কি যারা করতে থাকে। তো সেই ধরনের জায়গায় কিন্তু সোশ্যাল ইমেজ নষ্ট করে। যারা বিভিন্ন ব্রোকারেজের কাজ, কমিশন বেসড কাজ, থার্ড পার্টি ওয়ার্ক বা বিভিন্ন রকম এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করছেন, তাদের জন্য কিন্তু এ সময় বেটার ফল দেবে। সন্তানদের অগ্রগতিও কিন্তু অপেক্ষাকৃত বোঝা যাবে, বিশেষত সন্তান যদি একটু উচ্চপদস্থ কোনো লেখাপড়ার সাথে যুক্ত থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেটা বেটার আছে। রিসার্চ রিলেটেড কোনো জায়গা বা কোনো কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে ধরুন পিএইচডি করছেন এরকম আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বেটার ফল প্রদান করবে। শরীরের ক্ষেত্রে বলবো আপনাদেরও নার্ভাস সিস্টেম আপার লেভেলে, বা যাদের ক্ষেত্রে ডিমেনশিয়া বা এই জাতীয় সমস্যা রয়েছে সাবধান থাকবেন। কোনো ক্রনিক ডিজিজ যেটা জন্মগতভাবে রয়েছে বা কোনো সিমটম যদি রয়েছে, সেটা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এ সময় কিন্তু হিলিং হওয়ার প্রবাবিলিটি যথেষ্ট আছে। ভেহিকেল চালালে এই ফেজটাতে খুব সাবধানে ড্রাইভ করবেন বা রাইড করবেন। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে লাস্ট অংশ সেটা বলে দিই। দেখুন, রাহু আপনার 12th হাউসে গোচর করছে এবং শনির খুব কাছাকাছি রয়েছে, তা আপনার মধ্যে না অসম্ভব রকম জেদ এবং ইগো এ সময় বৃদ্ধি করে দেবে কোনো না কোনোভাবে। এবং যেহেতু মঙ্গলও আপনার 9th হাউসে রয়েছে এবং বুধ আপনার 4th 7th লর্ড ও 9th হাউসে বকরি হতে চলেছে, তো সেরকম পজিশনে আপনাকে কিন্তু ভীষণ ইগোসেন্ট্রিক করে দেবে এবং নিজের মত বা আপনি যেটা চিন্তা করছেন তার বাইরে আপনি চিন্তা করতে পারবেন না। কোনো মানুষ আপনাকে কি বলছেন বা কি পরামর্শ দিচ্ছেন বা ইয়ার কি ছলে হয়তো বলছেন, কিন্তু ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, রিড বিটুইন দ্য লাইন্স, কি বলছেন সেটা কিন্তু এই সময় আপনি তার ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন কিছুদিনের জন্য, অন্তত ডিসেম্বরের 10-12 তারিখ পর্যন্ত এটা হওয়ার সম্ভাবনা আছে। যাদের বয়স মোটামুটি 29 থেকে 48-এর মধ্যে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু আনকনভেনশনাল বা এরকম কোনো রিলেশনশিপ আসার যোগ কিন্তু এখানে দৃষ্ট হচ্ছে। সেটাও খুব ভালো যোগ নয়। যাই করবেন মানে সেটা কিন্তু শনি বকরি হওয়ার পর থেকে, আরও বিশেষত 3রা অক্টোবর থেকে সেটা অ্যাক্টিভেটেড হয়েছে আর কি। তারপরে তার আগে যদি থাকে সেটা আলাদা ব্যাপার, তারপরে যদি হয় সেটা থেকে খুব বুঝে চলবেন। এই সময় স্পাউসের সাথে সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন এবং যেটা বাস্তব সেটাকে কনসিডার করবার চেষ্টা করবেন যে কোন কোন জায়গায় তার পজিটিভ নেগেটিভ জায়গা একসাথে রয়েছে সেই সম্বন্ধে। এই সময় আপনার এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, ব্যবসা, সেলস, মার্কেটিং, বিভিন্ন রকম ফার্মাসিউটিক্যালস, বিভিন্ন মেডিকেল প্রফেশন বা ধরুন বিভিন্ন হিলিং প্রফেশন, ওয়েলনেস প্রফেশন, এগুলোর থেকে কিন্তু আপনাকে বেটার ফল দেবে। হাই এক্সপেন্ডিচার আপনার এ সময় দেবে, এ সময় ইরিটেশন আপনাকে খুব দেবে, যে কোনো ব্যাপারে ওভার রিঅ্যাক্টিভ হয়ে যাবেন, খুব জেদি এবং খুব মানে এক ধরনের বলতে পারেন যে ইগোসেন্ট্রিক মেন্টালিটি আপনার মধ্যে, যা আমি বলছি তা আমি ঠিক বলছি, আমি কি বলছি না বলছি সেটার কখনো সেলফ ইন্ট্রোস্পেকশন করতে ইচ্ছা করবে না। তো যাই হোক, সেটা চেষ্টা করবেন এবং তার সাথে মানে আলস্যবোধ তৈরি করবে এবং যেটা যারা হিলার আছেন বিভিন্ন, যেটা বললাম,
তাদের ক্ষেত্রে কিন্তু বেটার আছে, কিন্তু ভীষণ ইমপেশেন্স দেবে এবং পরিবারের শান্তি বিঘ্নিত হবে। মানে আপনি কোন পক্ষে কখন কিভাবে কথা বলবেন আপনি নিজেকেই জাস্টিফাই করতে পারবেন না। হয়তো আজকে আপনি আপনার স্পাউস সম্পর্কে কোনো কথা বললেন নেগেটিভ, কাল হয়তো সন্তান সম্পর্কে বললেন আমার স্পাউসকে পজিটিভ, তাকে তখন আবার জাস্টিফাই করছেন, আবার তারপরে আবার তার পেরেন্টসকে, নিজের পেরেন্টসকে বলছেন, তখন আবার দুজনকেই খাটো করছেন বা কাউকেই করছেন না। মানে খুব কন্ট্রাডিক্টরি বিহেভিয়ারাল অ্যাটিটিউড এ সময় আপনার মধ্যে তৈরি হবে। তে বিষয়ে সাবধান। হ্যাঁ, যে কটু কথা বলেও যে ঠিক বলে তার কথাটা সবসময় মানে ইউ মাস্ট গেট দিস। হ্যাঁ, আরেকটা জায়গা বলে দিই, সেটা হচ্ছে যারা এই সময় বিভিন্ন ভ্রমণ বা এগুলো চিন্তা ভাবনা করছেন বা বাড়ির ইনোভেশন বা কোনো লাক্সারিয়াস কোনো কাজকর্মের চিন্তা ভাবনা করছেন, তারা যেটাই করবেন সেটা কিন্তু একটু চিন্তা ভাবনা করে বা ফান্ড রাইজ করে তারপরে কিন্তু করবার চেষ্টা করবেন। না হলে আপনার কিন্তু ফেব্রুয়ারি এবং মার্চ মাস, এই দুটো মাসে কিন্তু একটু ডুয়ার্থ অফ মানি হওয়ার প্রবাবিলিটি আছে, সাবজেক্ট টু দ্যাট আপনার ছকে অন্যান্য প্ল্যানেটের পজিশনটা স্ট্রং আছে। লিভার থেকে খুব সাবধান থাকবেন এ সময়। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।